এটার সাথে সবাই পরিচিত? জি স্যার। স্যার ধরো আমরা জাস্ট একদম প্র্যাকটিক্যাল ইউজ কেস ধরে চিন্তা করি। ধরো তোমাকে একটা ইন্টারফেস বা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেওয়া আছে। ওকে, তো আমরা জানি যে আমরা আসলে কোনো ইন্টারফেস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আসলে অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, তাই না? জি স্যার। ওকে, তো এর যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয় আমাদের যে কাজটা করা লাগে যে আমার হচ্ছে প্রথমে ইন্টারফেস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটাই হোক সেটাকে আমার একটা কোনো একটা কংক্রিট ক্লাসে ইনহেরিট করে দেন মেথড সেই ওভাররাইড। ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারি, রাইট? জি স্যার। তো এখন ধরো আমাদের কংক্রিট ক্লাস লেখা বা যেকোনো ক্লাস লেখা বা ইন্টারফেস যাই লেখো না কেন এটার আসলে অনেক ওয়ান অফ দ্য বেসিক পারপাস যদি বলো সেটা হচ্ছে যে এই ক্লাসটাকে রিইউজ করা। মানে আমার টার্গেট হচ্ছে আমি সেই সব ক্ষেত্রে ক্লাস লিখবো যেসব ক্ষেত্রে আমার একটা ক্লাস লিখে আমি মাল্টিপল অবজেক্ট ডিফাইন করবো। ওকে, মানে আমার মাল্টিপল অবজেক্ট যদি ইনিশিয়েট করতে হয় তখনই আমি একটা নতুন করে ক্লাস লিখি যাতে কোনো কোডটা বারবার না লেখা লাগে তার জন্য। এটাই তো আমার আসলে মানে ক্লাস লেখার মেইন পারপাস, তাই না? জি স্যার। ওকে, তো তুমি ইনহেরিট করে ক্লাস বানাও আর এমনিতেই ক্লাস ডিফাইন করো। তোমার ক্লাস বানানোর বেসিক পারপাস হচ্ছে যে এটাকে রিইউজ করা। কিন্তু যদি কখনো সিনারিও এমন হয় যে তুমি একটা ইন্টারফেস বা কিছু একটা আছে এটাকে ইনহেরিট করে এমন একটা ক্লাস বানাইছো যেটা মাত্র তুমি একবারই ইনিশিয়েট করবা বা একটা অবজেক্টে ইনিশিয়েট করবা, তো ইন দ্যাট কেস আমাদের আসলে নতুন করে ক্লাস বানানোর যে বেসিক পারপাসটা যে কোড রিইউজ করা সেটা আসলে কোনো মেক সেন্স করে না আর। তো সেই সব কেসে যে আমাদের সেই সব কেসেই আজকে আমরা ডিসকাস করব যে সেই সব কেসে আমাদের আসলে আসলে কি ক্লাস বানানো দরকার কিনা নতুন করে, নাকি আমরা ক্লাস নতুন করে কোনো ক্লাস না বানিয়ে আমি ডিরেক্টলি কাজ করতে পারি। তো অ্যাজ ফর এক্সাম্পল ধরো তোমাদের একটা ইন্টারফেস দেওয়া আছে এমপ্লয়ি, যেটা চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসও হতে পারতো, ইভেন একটা কংক্রিট ক্লাসও হতে পারতো ইটসেলফ। এখন ধরো তুমি আহ, একটা ক্লাস বানাবা, ক্লাসের নাম ধরো ধরো অ্যাডমিন। ওকে, আমি ধরো অ্যাডমিনিস্ট্রেশন মানে ওয়েবসাইট অ্যাডমিন যেমন থাকে এরকম আলটিমেট একটা এমপ্লয়ি, কিন্তু তোমার ইউজ করতে হচ্ছে তোমার আসলে এই অর্গানাইজেশনে এমপ্লয়ি আসলে একজনই থাকে। এটা হচ্ছে তোমার জাস্ট দেখুন একটা যেহেতু ইন্টারফেস এটা ইমপ্লিমেন্ট হতে হবে। কিন্তু আমার ইন্টারফেস এর মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে এগুলোকে আমার ওভার করে নিতে হবে। ওকে, তো আমি এখানে জাস্ট লিখলাম না, লিখে দিলাম যে স্যার আপনার ভয়েস অনেক লো। মানে এর আগে তো শুনতে পেরেছো, রাইট? জি স্যার, মোটামুটি। স্যার একটু সময় অনেক ভালো শুনতে পাই, আবার একটু পরে হঠাৎ করে লো হয়ে যায়। আচ্ছা দেখি নেটের কোনো ইস্যু নাকি। আচ্ছা, তো এখন শুনতে পাচ্ছ? জি স্যার। তো ধরো যে আমি জাস্ট সেটার একটা জাস্ট মানে এই প্রিন্টের মধ্যে জাস্ট একটা লাইনে প্রিন্ট করে মানে যে অ্যাডমিন হোয়াটসঅ্যাপ তারপরে যে অর্গানাইজেশন ফাংশনে কাজ করছি সেটা। এখন আমি এটা তো একটা যদি অ্যাডমিন একটা কংক্রিট ক্লাস, রাইট? তো এটার আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেই পারি। অ্যাডমিন ইকুয়াল টু নিউ, আমি মেথডটা কল দিতে পারি অ্যাডমিন ডট অর্গানাইজেশন নাম দিলাম, তো আমাদের নামই দিলাম ইউএল। আর মানে যদি আমি কোনো একটা ইন্টারফেস থেকে তাকে একটা ক্লাস বানাই এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে এটাকে কল দিলাম, কিন্তু আমার যদি ইউজ কেসটা এমন দাঁড়ায় যে আমার এই যে আমার অর্গানাইজেশনে অ্যাডমিন মাত্র একজনই, তো তার মানে আমি একটা এমন একটা ক্লাস বানাইলাম যেটা আসলে একটা মাত্রই অবজেক্ট থাকবে বা এটার এই ওভাররাইডিং এর জাস্ট পারপাসে একটা মাত্র অবজেক্টকেই সার্ভ করা, রাইট? জি স্যার। জি স্যার। তো এরকম যদি ইউজ কেস হয়, এরকম ধরো এমপ্লয়ি এরকম ধরো আর জাস্ট একটাই অবজেক্ট হবে, এরকম যদি আরো বেশ কয়েকটা ইনহেরিট করা লাগে তাহলে আমাদের দেখা যাবে আমাদের কোডে এরকম অনেকগুলো ক্লাস ডিফাইন করতেছি যার আসলে মাত্র একটা করে অবজেক্ট। তো প্রত্যেকটা ক্লাস একটা আসলে নেম ক্যাপচার করে রাখে, রাইট? তো সেটা ডিজাইনগত ইস্যুর কারণে খুবই একটা ব্যাড প্র্যাকটিস। এজন্য আমাদের যাতে এই যেসব ক্ষেত্রে একটা মাত্র অবজেক্টের বেশি কখনোই যদি কোনো ক্লাস ইউজ না হয় সেসব ক্ষেত্রে আমাদের এই বারবার এই কংক্রিট ক্লাস না লিখে আমরা এই যে ইমপ্লিমেন্টেশনের কাজটা করছি এইটা আসলে
ইন প্লেস ফাংশনের মধ্যেই করব। ওকে, তবে তার আগে আরেকটা জিনিস ক্লিক করে নিচ্ছি। এখানে আমি অ্যাডমিন না লিখে এমপ্লয়ি তো লিখতে পারি, রাইট? দেখুন আমি প্যারেন্ট ক্লাস দিয়ে আমি তার চাইল্ড অবজেক্টকে তো প্যারেন্ট ক্লাসে রেফার দিয়ে আমি তার চাইল্ড অবজেক্টকে তো রেফার করতেই পারি। এটা তো সবাই ওকে উইথ দিস, রাইট? জি স্যার। ইয়েস স্যার। তো আমার যে আবার ইসেরটা যে আমি হচ্ছে বারবার এই ক্লাস না লিখে আমি কাজটা এখন যে কাজটা করব, আমি ক্লাসের ডেফিনিশনটা এই আলাদা ক্লাসের নাম না দিয়ে ডিরেক্টলি একদম যেখানে ক্লাসের অবজেক্ট ইনিশিয়েট করব, যেহেতু আমি একবারই করতেছি, আমি এখানে সরাসরি এই ডেফিনিশনটা দিব। এখানে আমি দেখতে যা লিখলাম এখানে তাই লিখছি, এবং যেহেতু আমার এখন অ্যাডমিন নামে কোনো ক্লাস দরকার নেই, আমি যে অবজেক্ট থেকে যে ক্লাস থেকে ইনহেরিট করে আসতেছি সেই ক্লাসের নামটা ডিরেক্ট এখানে দিয়ে দেন আমি এই ক্লাসের ডেফিনিশনটা দিব। সবাই এই চেঞ্জটা এমপ্লয়ি হয়ে গেছে। হ্যাঁ, এমপ্লয়ি হয়ে গেছে, কিন্তু আমার দেখো তো এর যদি প্রিন্ট মেথড কল দেই, আলটিমেটলি এই মেথডটাই কল হবে না, মানে এই মেথডটাই কল হবে। জি স্যার। ওকে, তো আমি এক্স্যাক্টলি একটা ক্লাসকে ইনহেরিট করে বা একটা ইন্টারফেস বা একটা ক্লাস যেটাকে হোক ইনহেরিট করে যে কাজটা করতেছিলাম সেটা আমি একদম ফাংশনের মধ্যে বসেই একই কাজই করতে পারলাম। জি স্যার। ঠিক আছে, এবং আমার কোনো সমস্যাও হয় না। কারণ কি, এই জিনিসটা আমাকে তখনই সুবিধা দিত যদি আমার অ্যাডমিন মাল্টিপল হইতো, একটা অ্যাডমিনের মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে হইতো, কিন্তু আমার ইউজ কেসে যেহেতু সেরকম না, আমার জাস্ট একটা মাত্রই অবজেক্ট, ইন দ্যাট কেস আমি আর বারবার এই ক্লাসের নাম না লিখে ডিরেক্টলি এর একটা ইমপ্লিমেন্টেশন দিয়ে দিচ্ছি। এবং খেয়াল করো, আমি যদি একটা ক্লাস লিখতাম তো সেক্ষেত্রে আমার অবশ্যই ক্লাসের একটা নেম দেওয়া লাগতো, যেমন এক্ষেত্রে আমি নাম দিচ্ছি ক্যাপিটাল অ্যাডমিন, আমাদের ক্লাসের নেম। কিন্তু এখানে যখন আমি এইটা কাজটা ইনপ্লেস বা একদম অবজেক্ট ইনিশিয়েশনের সময় করছি, তখন আমি আর কিন্তু কোনো নাম দেই নাই, রাইট? মানে নিউ এমপ্লয়ি দিয়ে ডিরেক্টলি তার একটা ইমপ্লিমেন্টেশন দিয়ে দিচ্ছি। জি স্যার। তো যেহেতু এর কোনো নাম নাই, এই জন্য এইসব ক্লাসগুলোকে বলা হয় অ্যানোনিমাস ক্লাস। এটা কিন্তু একটা ক্লাস, ওকে, বাট জাস্ট এর কোনো নাম নাই, জন্য হচ্ছে একটা অ্যানোনিমাস ক্লাস। সবাই এতটুকু ফলো করতে পারছো? জি স্যার। তো এই গেল আর কি। এখন এটাকে তুমি নর্মাল ক্লাসের মতো ইউজ করতে পারো, জাস্ট একটাই ডিফারেন্স, এটা হচ্ছে তুমি যখন অ্যাডমিনের আলাদা ক্লাস বানাইছিলা, তুমি চাইলে এই কাজটা করতে পারতা, অ্যাডমিন নিউ অ্যাডমিন লিখতে হতো। স্যার অ্যানোনিমাস ক্লাস আর অ্যানোনিমাস ইনার ক্লাস কি সেম? ইনার বলতেছে এই জন্য, তখন এটা একটা ফাংশনের মধ্যে, এই জন্য এটা ইনার, আর যেহেতু এর নাম নাই এই জন্য বলতেছে আমি অ্যানোনিমাস। ওকে, তো আসলে অ্যানোনিমাস ক্লাস কথাটা ঠিক অ্যাকুরেট না, মানে এটা অ্যাকুরেট নাম হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস। বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি যখন অ্যাডমিন কংক্রিট ক্লাস বানাতাম তখন আমার দুইটা হাতে অপশন ছিল, এখানে আমি অ্যাডমিনও লিখতে পারতাম, এমপ্লয়ি লিখতে পারতাম, যেহেতু প্যারেন্ট ট্যাগকে রেফার করতে পারতাম। কিন্তু যখন আমি কোনো অ্যাডমিন ক্লাস বানাই নাই, তখন খেয়াল করো আমার হাতে আসলে অ্যাডমিনের কোনো অস্তিত্ব নেই, কারণ ক্লাসের তো কোনো নামই নাই, রাইট? তো একে অ্যাক্সেস করার একমাত্র হচ্ছে এই যাকে ইনহেরিট করে এই ক্লাসটা আমি বানাইছি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর আরেকটা হচ্ছে যে অ্যানোনিমাস ইনার ক্লাস একই সাথে একটা চাইল্ড ক্লাসও, কারণ রিজনটা তো বুঝতেই পারতেছো, এখানে আলটিমেটলি একটা ইনহেরিটেন্স অটোমেটিকলি হয়ে যায়, যে ক্লাসের অবজেক্ট ইনিশিয়েট করবা যে ইন্টারফেসে সেটাই অলরেডি ইনহেরিট করে নতুন একটা ক্লাসের ডেফিনিশন জেনারেট হয়। সবাই এতটুকু ফলো করতে পারছো? জি স্যার। এই আর কি। তবে এর একটা লিমিটেশন হচ্ছে যে তুমি যদি এর মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে চাও, এখন কিন্তু আর কোনো ওয়ে নেই। একটু খেয়াল করবে, এখানে আমি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, এই যে ইমপ্লিমেন্টেশনটা আমি ডাইনামিক্যালি দিলাম ভিতরে। না স্যার, এখানে পারবো না। কিন্তু যদি আমি কংক্রিট ক্লাস লিখতাম সেক্ষেত্রে পারতাম। তো আমি সেই সব ক্ষেত্রে অ্যানোনিমাস ইনার ক্লাস ইউজ করবো যেসব ক্ষেত্রে আমার অবজেক্ট মাত্র একটাই। অবজেক্ট যখন আমার এই ক্লাসে যদি কোনো রিউজের ব্যাপার না আসে, তখন আমি সাধারণত এই অ্যানোনিমাস ইনার ক্লাস ইউজ করি। তো আমরা যখন জাভা ইউজ করবো তখন দেখবা যে এটা খুবই ওয়াইডলি ইউজড হয়, কারণ ইউআই এর যে ইভেন্ট হ্যান্ডেলিং করা, জাভা সুইং এ তোমরা দেখে আসছো, দেখো ইভেন্ট হ্যান্ডেলিং তোমাকে সাধারণত একটা ইন্টারফেস নেয় ওরা, এবং ইন্টারফেসে একটা মেথড ইমপ্লিমেন্ট করতে দেয়। এখন প্রত্যেকটা জন্য যদি আমি আলাদা আলাদা করে ক্লাস লিখতে থাকি, দেখা যাবে একটা ক্লাস একবার ইউজ হইতেছে, কারণ একটা বাটনের যে ইভেন্ট হ্যান্ডেলিং আর একটা বাটন ইভেন্ট হ্যান্ডেলিং এর সাথে কখনোই সাধারণত ম্যাচ করে না। তো সেই সব ক্ষেত্রে আমরা অ্যানোনিমাস ইনার ক্লাস ইউজ করা প্রিফার করি। ওকে, তো এই একটা, তো এটা গেল আমার ক্লাসের নাম না দিয়ে আমি শর্টকাটে একটা নোটেশন দিয়ে ক্লাসে ডাইনামিক্যালি জয়েন করতে পারতাম, এটা একটা ওয়ে। এখন আসি, এটাকে চাইলে আরো শর্ট এন্ড করা যায় কিছু যদি স্পেসিফিক কেস হয়ে থাকে ইন দ্যাট সেসব ক্ষেত্রে। যেমন খেয়াল করো আমাদের এটা একটা ইন্টারফেস, রাইট? এবং আরেকটা পার্টিকুলারলি খেয়াল করো, এই ইন্টারফেসে একটা মাত্রই মেথড আছে। জি স্যার। তো
যে সকল ইন্টারফেসে এরকম প্রপার্টি মানে একটা মাত্র মেথড থাকে, এদের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ফাংশনাল ইন্টারফেস। বুঝতে পারছো? জি স্যার। তো এখন ধরো আমাদের ইন্টারফেসটা আমাদের কাছে একটা ফাংশনাল ইন্টারফেস, তাহলে ইন্টারফেসে আমার মাল্টিপল মেথডও থাকতে পারতো। ওকে, ধরো মন আছে, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো নর্মালি একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলে যেরকম আমার সবগুলো অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করা লাগে, যেহেতু এই অ্যানোনিমাস ইনার ক্লাস আর আলটিমেটলি এই একটা ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন, এই ক্ষেত্রেও আমার অবশ্যই যতগুলো মেথড আছে সবগুলোকে ওভাররাইড করে নিতে হবে, একদম নর্মাল কংক্রিট ক্লাসের ডেফিনিশনের মতো। মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড সবগুলোকে ওভাররাইড মাস্ট করতেই হবে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? স্যার ফাংশনাল ইন্টারফেসটা কি বললেন? ফাংশনাল ইন্টারফেসে যদি তোমার ইন্টারফেসে একটা মাত্রই মেথড থাকে, যেমন এই ক্ষেত্রে আমার দুইটা মেথড, এটা একটা ফাংশনাল ইন্টারফেস না। কিন্তু এখন যদি এটা কেটে দেয় তাহলে আমি এই ক্ষেত্রে আমার একটা মাত্রই মেথড, এটাকে আমি ফাংশনাল ইন্টারফেস বলবো। বুঝতে পেরেছি। যদি আবার মাল্টিপল অ্যাবস্ট্রাক্ট মেথড থেকে থাকে তাহলে আমার অবশ্যই সবগুলোকেই ইমপ্লিমেন্ট করে নেওয়া, ওভাররাইড করে নেওয়া লাগবে আমার এই অ্যানোনিমাস ইনার ক্লাস বলো বা ইনহেরিট করে যেভাবেই করো না কেন। তো এখন খেয়াল করো, যদি আমার ফাংশনাল ইন্টারফেস হয় তাহলে আমার কাজটা আরেকটু ইজি হয়। ইজি হয় কেন বলতেছি, ফাংশনাল ইন্টারফেস হইলে আমার এই বারবার এটা আসলে মেথড একটাই, রাইট? এই মেথডের একটার যে আর্গুমেন্ট সেটা দিলেই আসলে আমার কাজ হয়ে যায়। তো সেজন্যই আমার এটাকে আরো শর্ট হ্যান্ড এই কাজটা করার জন্য আরেকটা নোটেশন আছে, এটাকে বলা হয় ল্যামডা ফাংশন। আমরা এখন এটা দেখব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যে অ্যানোনিমাস ক্লাস করলাম, এই যে কথা কেটে কেটে আসতেছে একটু বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যে অ্যানোনিমাস ইনার ক্লাসটা যে করলাম, তো অ্যানোনিমাস ইনার ক্লাস যে আমাদের এই অর্গানাইজেশনটা তো মানে আচ্ছা অ্যানোনিমাস ইনার ক্লাসের ভিতরে অর্গানাইজেশনটা ইনপুট হওয়ার পর দেন হচ্ছে ওটা প্রিন্ট হবে। হ্যাঁ, এটা তো একটা মেথড কল, রাইট? মানে হচ্ছে একটা তোমার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিছিলাম যে একটা আর্গুমেন্ট নেয়। এখন এই মেথডকে কল করতে হলে তোমার আর্গুমেন্টটা অবশ্যই দিয়ে দেওয়া লাগবে, মানে সেটাই জাস্ট একটা নর্মাল মেথড চিন্তা করতে হবে, এটা আলাদা কিছু না। নট নেসেসারি যে আর্গুমেন্ট তোমার থাকতেই হবে। ওই কাজটা করার ভিতরে ক্লাসে মানে ভিতরে অ্যানোনিমাস ইনার ক্লাসের ভিতরে করার ভিতরে স্যার মানে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ আছে যে ফাইল স্পিড মানে আমার রান করার স্পিড বাড়বে বা ফাইল সাইজ কম্প্রেস হবে বা কোনো কিছু? ফাইল সাইজ কমপ্লেক্স হবে না, এটা একটু পরে বলতে গেছিলাম যে যখন তুমি একটা অ্যানোনিমাস ইনার ক্লাস লেখো, ইন প্র্যাকটিস জাভা কম্পাইলার যেটা করে সেটা হচ্ছে তোমার যখন কম্পাইল করে বাইট কোড বানায়, এই প্রত্যেকটা অ্যানোনিমাস ইনার ক্লাসের জন্য ও একটা কংক্রিট ক্লাস ডেফিনিশন আলাদাভাবে জেনারেট করে। আচ্ছা ও আসলে এবং ক্লাসের নামটা দেয় ঠিক এরকম, তোমার যেমন এমপ্লয়ি বা মেইনের মধ্যে আছে, তো ও আসলে নামগুলো এইভাবে দেয়, মেইন $1, তারপরে ইমপ্লিমেন্টস এমপ্লয়ি, দেন তোমার এই যে মেথডের ডেফিনিশনটা দিত সেটা। তো ও আসলে যখন কম্পাইল করে তখন একটা নিজের থেকে একটা ক্লাস ডেফিনিশন জেনারেট করে নেয়, ঠিক আছে? যদিও তুমি ডিরেক্টলি জেনারেট করতেছো না, মানে এর একটা নামও নিজে দিয়ে নেয়। এখন কোশ্চেন করতে পারো, কম্পাইলার যদি এই কাজটাই করে তাহলে আসলে আমি খামাখাই মানে অ্যানোনিমাস ইনার ক্লাসে গেলামই কেন? মানে যদি দিন শেষে তো আমার একই কাজই করলো কম্পাইলার। ওকে, এটা হচ্ছে জাস্ট প্রোগ্রামিং এর ডিজাইন ইস্যুর জন্য, যে আমার এরকম যদি আমার 10-12টা করে ক্লাস লিখে রাখা লাগতো, এটা কোডটা আসলে মেইনটেনেবল থাকে না। তো এইসব ক্ষেত্রে আমরা ডিজাইন ইস্যুর জন্য অ্যানোনিমাস ইনার ক্লাস বেশি প্রিফার করি। ওকে, আর ব্যাক এন্ডে জাভা কম্পাইলার অবশ্যই প্রত্যেকটা অ্যানোনিমাস ইনার ক্লাসের জন্য একটা করে ক্লাস ডেফিনিশন জেনারেট করে নেবে। বুঝতে পেরেছো? স্যার তার এটার মানে জন্য কম্পাইলারের টাইম বেড়ে যায় না? কম্পাইলারের টাইম অবশ্যই একটু বাড়বে, কিন্তু আসলে কম্পাইল তো তুমি একবার করবা, কিন্তু কোড রান করবা তো বারবার, তো রানিং টাইম আলটিমেটলি রানিং টাইমে কোনো ডিফারেন্স আসে না। ওকে স্যার। মানে তো স্যার আমি বাইরে একটা ক্লাস নিয়ে ইমপ্লিমেন্ট করলে যে কাজটা হচ্ছে সেটাই ইনার ক্লাসের ভিতরে নিজে নিজে করে নিচ্ছে আর কি। হ্যাঁ, কম্পাইলার এই কাজটা তোমার জন্য করে দেবে, তোমার আর নিজেতে করতে হবে। বেটার ইনার ক্লাস ইউজ করা নাকি স্যার আলাদা ক্লাস ইউজ করা? ডিজাইনের ইস্যুর জন্য ইনার ক্লাস ইউজ করাটা বেটার, যদি তোমার একটা মাত্র অবজেক্ট থেকে থাকে। যদি মাল্টিপল অবজেক্ট হয় তখন তো এটা ইউজ করা মেক সেন্সই করবে না, কারণ তখন একই কোড বারবার লিখতে হচ্ছে, তো ক্লাস লেখার পারপাসই তো তাহলে ভায়োলেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা ওকে স্যার। তো এই আর কি। তো যদি ফাংশনাল ইন্টারফেস হয় যেটা বলতে গেছিলাম, তাহলে আমি এই নোটেশনটাকে একটু শর্টকাটে লিখতে পারি। সেটা হচ্ছে ধর আমি admin1 লিখলাম, ওকে, লিখে দেখো আমার যদি এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হয় জাস্ট একটা মাত্র ফাংশনকে ওভাররাইড করতে হবে, এবং এই ফাংশনের জাস্ট একটাই আর্গুমেন্ট। ওকে, এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, সেই আর্গুমেন্টটার নাম দেবা ফার্স্টে,
দেন এই একটা টাইলের অ্যারো দিয়ে তুমি যে মেথডের ডেফিনিশন সেটা লিখবা। এই হচ্ছে তোমার ল্যামডা নোটেশন বলে এটাকে, এবং এটাও ল্যামডা নোটেশনও ইনফ্যাক্ট একটা অ্যানোনিমাস ইনার ক্লাসের মতোই কাজ করে। এই পার্টটুকু একটু আবার দেখাবেন স্যার। ওকে, এটা হচ্ছে যদি তোমার ইন্টারফেসে, এটা একটু ইম্পর্টেন্ট কন্ডিশন, ইন্টারফেসে একটা মাত্র মেথড থাকে, তাহলে খেয়াল করো ওই মেথডের ইমপ্লিমেন্টেশনের জন্য তোমার ওই মেথডের জাস্ট যে আর্গুমেন্ট সেটা আমার জানলেই চলে, আমার আর মেথডের টাইপ কি কি আলাদাভাবে জানার দরকার নেই। মাল্টিপল থাকলে ভেরি করতে এই জন্য জানা লাগতো, যদি কাজটা এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারে। তো সেই কাজটাই করলাম যে যদি একটা করে মেথড থাকে সেই মেথডের জাস্ট আর্গুমেন্টগুলো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব, দেন একটা অ্যারো দিয়ে মেথডের যে ডেফিনিশন লিখছিলাম সেটা আমি দিলাম। বুঝতে পারছো সবাই? জি স্যার। তো এটা হচ্ছে আরো শর্ট হ্যান্ড অ্যাপ্রোচ, একমাত্র যদি ফাংশনাল ইন্টারফেস হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এছাড়া আর কোনো জায়গায় কিন্তু ল্যামডা ফাংশন কাজ করবে না। আর তোমার যদি মাল্টিপল মেথড থাকে ইন্টারফেসে বা ইন্টারফেসে, তাহলে এটা কাজ করবে না। আর আরো ক্ষেত্রে কাজ করবে না যদি তোমার ক্লাস হয়ে থাকে বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে থাকে, মাল্টিপল মেথড থাকে, তখন তো অবশ্যই কাজ করবে না। তো স্যার হোয়াট ইফ আমাদের রিটার্ন করা লাগে? রিটার্ন করা লাগে, ওকে, তো তুমি এখান থেকে রিটার্ন করতে পারবে না, ভয় না হয়। জাস্ট নর্মাল ফাংশন হিসেবে ট্রিট করে, আলাদা কিছু না। মানে একটা ফাংশন লিখতে যা হয়েছে জাস্ট তোমার নোটেশনটা শর্ট করে দিচ্ছে, এমনি তুমি একটা ফাংশনে যা যা করতাম এক্স্যাক্টলি তাই দিয়ে করতে পারবে এখানে। সো এটা হচ্ছে ওই যে ওই মেথডটাতে রিটার্ন হবে 0, তাই তো? হ্যাঁ, মানে একদম এই জিনিসটা লিখছি, জাস্ট নোটেশনটা শর্ট, এমনি প্র্যাকটিক্যালি কাজের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, মানে জাস্ট সিনট্যাক্সগুলো একটু শর্টকাটে লেখা, আর কোনো ডিফারেন্স নেই প্র্যাকটিক্যালি। আচ্ছা, যদি আমি হচ্ছে এটাকে call করা যাবে? আচ্ছা, তিনজনের সাথে বলছেন কারণ ওটাই বুঝিনি। স্যার এটা কি যে কোনো একভাবে করলেই হবে? হ্যাঁ, সাধারণত যদি একটা মাত্র মেথড থেকে থাকে, আমরা তো আসলে কোড কম লিখতে চাই হাতে, মানে কোড বেশি দেখলে নোটেশন দেখতে থাকলে কোডটা একটু পড়া ডিফিকাল্ট হয়ে যায়। সেই সব ক্ষেত্রে আমরা যদি একটা মাত্র মেথড থেকে থাকে তাহলে সাধারণত আমরা ল্যামডা ইউজ করি, বাট এটা কোনো ভুল বা কারেক্ট না, এটা আসলে তোমার চয়েস, যে কোনো ইউজ করতে পারো। ইভেন তুমি চাইলে কমপ্লিট প্লাস লাইফ ইউজ করতে পারো, এটা কোনো ভুল না, জাস্ট হচ্ছে ডিজাইনার প্র্যাকটিস এবং ইউর চয়েস। আচ্ছা, ল্যামডা দিয়ে শুধুমাত্র যদি একটা মেথড থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো, আর অ্যানোনিমাস ইনার ক্লাসে হচ্ছে অনেকগুলো মেথড। এটা জেনারেলাইজড, এটা তুমি একটা মেথড থাকো বা মাল্টিপল থাকো সব ক্ষেত্রে ইউজ করতে পারবা। আর এখানে তোমাদের যদি এক্সাম্পলটা ইন্টারফেস দিয়ে দেখাইছি, বাট ইট ইজ নট লিমিটেড টু ইন্টারফেস অনলি, মানে অ্যানোনিমাস ইনার ক্লাসটা না, তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসও হইতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে অবশ্যই নিতে পারবা না, ল্যামডা নিতে পারবা না, কিন্তু অ্যানোনিমাস ইনার ক্লাস হচ্ছে জেনারেলাইজড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হোক, ইভেন কমপ্লিট ক্লাস হোক, ইন দ্যাট কেসও তোমার এই অ্যানোনিমাস ইনার ক্লাসটা একই নোটেশন বা এই সব সেম ভিতরে বানাইতে হচ্ছে, এটা নিচ্ছে দেওয়া লাগবে। মানে এটা যেটা করবে, এটা যদি একটা কংক্রিট ক্লাস, এটাকে ওভারহেড করে, এই মেথডটাকে ওভারহেড করে আর একটা কংক্রিট ক্লাস বানাবে, দেন সেটার অবজেক্টটা ওর কাছে রিটার্ন করবে। এটাই অ্যানোনিমাস ইনার ক্লাস, যেটা এটা হচ্ছে মোর জেনারেলাইজড এবং রোবাস্ট। তোমার ক্লাস হোক, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হোক, ইন্টারফেস হোক, এবং যত এনি নাম্বার অফ মেথডস থাকুক, সব ক্ষেত্রে এটা ইফেক্টিভ। যদি ল্যামডা ফাংশন হয় তাহলে ওর স্কোপটা খুবই লিমিটেড, একমাত্র ফাংশনাল ইন্টারফেস, মানে যে সকল ইন্টারফেস এবং ইন্টারফেসের মধ্যে যদি একটা মাত্র মেথড থাকে শুধু সেই সব ক্ষেত্রে কাজ করবে। এই পর্যন্ত এই নিয়ে আর কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার নরমালি হচ্ছে ল্যামডা ফাংশন তো হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং এর টাইমে দেখছি ডাইরেক্ট লিখে ফেলাই, সো ওইটার জন্য কম্পাইলার আলাদাভাবে একটা ইন্টারফেস বানায় নেয়? হ্যাঁ, ইন্টারফেস না, মানে আলাদা একটা ক্লাস ডেফিনিশন বানায় নেয়। আচ্ছা, এটা কম্পাইলার টাইম মানে। হ্যাঁ বলো। স্যার আপনার হচ্ছে ল্যামডা ফাংশনটাকে কলব্যাক ফাংশনের সাথে কিছুটা মিল আছে? হ্যালো, জি স্যার, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, মাঝখানে এমন ডিসকানেক্ট হয়ে গেছিল, বলো। স্যার আমি বলছিলাম যে ল্যামডা ফাংশনটা কি কলব্যাক ফাংশনের সাথে কিছুটা মিল আছে জাভাস্ক্রিপ্টের? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট নিয়ে আমার অতটা আইডিয়া নেই।
না, কল ব্যাক ফাংশন কিন্তু একটু ডিফারেন্ট কনসেপ্ট। ওকে, মানে ওটা সাথে ল্যামডা ঠিক মিলে না। ল্যামডা জাস্ট একটা ইমপ্লিমেন্টেশন। কল ব্যাক কিন্তু ধরো কোনো একটা ইভেন্ট হলে পরে আমরা যেটা অটোমেটিকলি সিস্টেম কল করে। হ্যাঁ, তো এটা আমি এখনো তোমাকে আমি শিওরলি বলতে পারতেছি না, বাট যেহেতু আমার জাপানি কল ব্যাক নিয়ে অতটা আইডিয়া নেই, বাট ল্যামডা ইজ জাস্ট ইমপ্লিমেন্টেশন। ওকে, এই আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার আজকে আমাদের এই যে অ্যাকচুয়াল টপিকটা, এটা হচ্ছে জাভাফিক্স দেখানো। জাভাফিক্স আসলে এটা খুব কাজে লাগবে, অ্যানোনিমাস ইনার ক্লাস ল্যামডা ফাংশন, সেই জন্য এটা দেখানো। মানে আমাদের বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে জাভা, তো সেদিকে চলে যাই। ধরো, আচ্ছা, তো ফার্স্টে আসি যে জাভাফিক্সের জন্য আগে আমাদের কিছু একটু এনভায়রনমেন্ট সেটআপের দরকার পড়বে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জাভা রান করার জন্য যেমন জাভা এসডিকে লাগে, জাভা এফএক্স রান করার জন্য এরকম জাভা এফএক্স এসডিকে লাগবে। তো এটা তুমি গুগলে দিয়ে জাভা এফএক্স এসডিকে লিখে সার্চ দাও, এই চলে আসবে। এই গ্লু অন সাইটটা, এখানে যদি যাও, এখানে দেখবা জাভা এফএক্স এরকম এসডিকে এর অনেক ভার্সন আছে, এবং তোমার এই উইন্ডোজ না লিনাক্স এই প্ল্যাটফর্মগুলো বেস করে করে আলাদা ভার্সন বা জিপ ফাইল দিয়ে দেওয়া আছে। তোমার যেটা খুশি সেটা নামাও, তবে একটা একটু কন্ডিশন আছে, এটা আমি এখনো শিওর না। জাভা মানে জাভা না, এফএক্স না, শুধু জাভা এসডিকে 11 পর্যন্ত আমার জানা মতে সব জাভা এফএক্স ভার্সনগুলো সাপোর্ট করে। এর পরের গুলা মানে জেডিকে 12 বা জেডিকে 14 বা মোস্ট রিসেন্টলি জেডিকে 16 সম্ভবত এসেছে, রাইট? জেডিকে 17 জানি না, জেডিকে 16 পর্যন্ত মনে এসেছে। তো এগুলো ঠিক জাভা এফএক্স সাপোর্ট করে কিনা এটা আমি ঠিক শিওর না, এটা একটু ট্রাই করতে পারো, বাট আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কাজ করবে কিনা। জাভা জেডিকে 11 পর্যন্ত করে, এটা লেখা আছে। স্যার 16 পর্যন্ত করে, 16 এর উপর পর্যন্ত করে। জি স্যার, আমি try করব। তো তাহলে আর কি তোমার চয়েস, মানে যে কোনো একটা এসডিকে, যেভাবে এসডিকে ভার্সন নামা নিতে পারো। ওদের লেটেস্ট মনে হয় 16 পর্যন্ত আসছে, পরে মনে হয় না আসছে আর, তার আর্লি অ্যাক্সেস যেটা না, একটু এলটিএস ভার্সন বা স্টেবল ভার্সন ইউজ করো, 16 বা 11 যেটা ইউজ করো, ইউর চয়েস। তো এই আর কি। তো আমরা যদি এখানে একটা জিপ নামাও, ধরো আমরা 11 নামাইলাম, দেখবো একটা জিপ নামবে। আচ্ছা, একটা জিপ নাম শুধু দেখতে পেয়েছি, রাইট? স্ক্রিনের নিচে কোনায়। স্যার হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার জাভা 11 আর জাভা 8 এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এটা হচ্ছে ফিচারগত কিছু ডিফারেন্স থাকে এবং সিনট্যাক্সগত কিছু ডিফারেন্স থাকে। যেমন তোমাদের যে ল্যামডা ফাংশন দেখাইলাম, এটা আসলে জাভা জেডিকে 8 এর আগের কোনো ইসে ছিল, এই সাপোর্টটা ছিল না, এটা জেডিকে 8 থেকে আসছে। তো এরকম ফিচারগত বা সিনট্যাক্সগত বা কিছু ডিফারেন্স আছে মানে ভার্সন টু ভার্সনে। এটা ধরো যারা যখন কোর অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাবা, তখন দেখবা যে অনেক ক্ষেত্রে দেখবা যে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক কিছু তোমাকে সাপোর্ট দিতেছে নেটিভ থেকে, আর অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবা যে সব নিজের থেকে করে নিতে হইতেছে। যেমন একদম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বাদ দিয়ে যদি তোমাকে একবারে র ভাষায় বলতে চাই, ধরো যখন সি করছো স্ট্রিং এর জন্য একটা স্ট্রিংকে যদি আপার কেস করতে চাইতা, এই কাজটা তোমার নিজের করা লাগতো, রাইট? জি স্যার। কিন্তু জাভাতে যখন আসছো তখন দেখতেছো এই কাজগুলো জাস্ট একটা মেথড কল দিলেই হয়ে যেতেছে। এর এপিআই তোমার এপিআই বলতাম, মানে এর ফাংশনাল অলরেডি তোমার কাছে ইমপ্লিমেন্ট করাই আছে। আচ্ছা, তাহলে তো কি এই স্যার জাভা 11 ইউজ করব নাকি স্যার জাভা 8 ইউজ করব? সাধারণত মানে যেটা হচ্ছে সবগুলা ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি মেইনটেইন করে। মানে জাভা ফিক্সে যা যা আছে, সরি জাভা 8 এ যা যা আছে সাধারণত এটা হওয়া উচিত। জাভা 11 এ ওগুলো তো থাকবেই, প্লাস আরো কিছু এডিশনাল কিছু থাকবে। সাধারণত এটা হওয়া উচিত, মানে ইউজার প্র্যাকটিস, মানে ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি রাখা। সেটা যদি হয় তাহলে তোমার জন্য তো লেটেস্ট ভার্সন ইউজ করাটাই অবভিয়াসলি
মানে কনভেনিয়েন্ট হবে, রাইট? মানে তুমি তো আরো বেশি ফিচার পাইতেছো, বেশি এপিআই পাইতেছো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জাভা 11 এর ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমি শিওর না কোনো ফিচার বাদ দিছে কিনা। যে হয় যে ধরো জাভা 8 এ ল্যাম্বডা ফাংশন ছিল, জাভা 11 এ সেটা বাদ দিয়ে দিছে। এখন এরকম কিছু কন্ট্রাডিকশন থাকতে পারে, সেইটা আমি জাভা 11 বা জাভা 8 এর জেডিকে 8 এর ক্ষেত্রে কি কি ডিফারেন্স আছে এটা আমি ঠিক পুরোপুরি শিওর না। ওকে, বাট ইন জেনারেল যদি বলি তাহলে আসলে লেটেস্ট ভার্সন ইউজ করাটাই বেটার। আমাদের এই কোর্সটা স্যার কি জাভা 8 এর উপর করব নাকি স্যার 11 এর উপর? আমার পিসিতে যেমন সম্ভবত জাভা 8 ইনস্টল করা। জি স্যার, মানে প্রবলেম সলভিং এ সাবমিট করলে জাভা 7 এ প্রবলেম সলভিং এর জন্য আসলে তোমার জাভা 8 ইউজ করো আর 11 ইউজ করো কোনো ডিফারেন্স আসলে চোখেই দেখবা না, কারণ তোমার যে প্রবলেম সলভিং যা যা লাগবে এটা আসলে জাভা যেদিকে 8ই এনাফ। সো আপনি চাইলে আপার ভার্সন নিতে পারো। এগুলো হচ্ছে যখন তুমি বড় কাজ করতে যাবা, ধরো ওয়েব ডেভেলপমেন্ট বা এই ধরনের কিছু করতে যাবা, তখন আসলে এই ডিফারেন্সগুলো চোখে পড়ে। আচ্ছা আচ্ছা। মানে আমাদের এই কোর্স চালানোর জন্য মানে যাবে এদিকে 8 আর যেদিকে 11 আসলে ডিফারেন্স মানে ফিলই করতে পারবে না বলতে গেলে। আর স্যার আমাদের যে প্রজেক্টটা এই যে আপনার ডাটাগুলা অনলাইনে আপলোড আবার ওখান থেকে কালেক্ট করা, এটার জন্য কি স্যার এসকিউএল দরকার আছে নাকি স্যার? না, এসকিউএল তোমাদের কম্পালসরি না। ডাটাবেস তোমাদের কোর্স সবাই করে আসো না, এজন্য অবশ্যই এসকিউএল কম্পালসরি না, এটা অপশনাল। তুমি ফাইল ইউজ করে মানে যখন একটা পার্মানেন্ট স্টোরেজ লাগবে এজন্য তুমি ডাটাবেস ইউজ করবে, ফাইল ইউজ করবে, ইটস আপ টু ইউ। যদি ডাটাবেস পেতে থাকো ইউজ করতে পারো, মানে অবশ্যই ওয়েলকাম। আর যদি না পেতে থাকো ফাইল ইউজ করে কাজ করতে পারো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি স্যার চাচ্ছিলাম স্যার আমার প্রজেক্টে স্যার কোন একটা ডিবি ইউজ করে দেন হচ্ছিল রেস্ট এপিআই এর মাধ্যমে হচ্ছিল ওগুলা ডেটাগুলো নিয়ে আসা। স্যার এটা কি স্যার করতে পারবো? আচ্ছা, রেস্ট এপিআই তো রেস্ট সার্ভার লাগবে তোমার একটা, রাইট? জি স্যার। তো এগুলো কি মানে শেখা আছে তোমার? জি স্যার। তাহলে ইউজ করতে পারো, সমস্যা নেই। তাহলে স্যার আমি স্যার যদি ব্যাকএন্ড স্যার জ্যাঙ্গো দিয়ে করি তাহলে তো স্যার মেবি সমস্যা নেই না? তবে ফ্রন্ট এন্ডটা যেন জাভাফিক্স থাকে, ব্যাক জি এন্ডে স্যার, সার্ভার front- যেহেতু তোমাদের ফিচারটাই অপশনাল, তো ওটা তুমি জ্যাঙ্গো দিয়ে জি, করতে পারো, পিএইচপি দিয়ে করতে পারো বা নোড.জেএস করো, কোনো ইস্যু না আমার জন্য। জি স্যার, thank you. মানে স্যার আমাদের রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে আমরা ফাইলগুলা থেকেই ডাটাগুলা কালেক্ট করব, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, মানে অ্যাট লিস্ট ফাইল ডেটাবেস ইউজ করো, আপ টু ইউ। হ্যাঁ ওকে স্যার। আর ফ্রন্ট এন্ডটা অবশ্যই জাভাফিক্সে হওয়া লাগবে। আর তোমার প্রজেক্টে যেন নেটওয়ার্কিং এর কিছু না কিছু কাজ থাকে অ্যাট লিস্ট, এটা। আচ্ছা, যেখানে ছিলাম আমরা একটা জিপ নামছে সবাই দেখতে পেয়েছো, রাইট? এখন এই জিপটা যদি এক্সট্রাক্ট করো তাহলে আসলে এরকম একটা ফোল্ডার পাবা যার মধ্যে 3টা সাব ফোল্ডার আছে, একটা বিন, একটা লিগ্যাল আর একটা লিব। ওকে, বিন মানে বাইনারি আর লিব লাইব্রেরি শর্ট ফর্ম আর কি। এখন আসি, ধরো আমরা একটা ইন্টেলিজে কিভাবে জাভাটা সেটআপ করবো। ওকে, আমাদের আধা কাজ হয়েছে, বাকি দেখা কথা হচ্ছে আমরা ইন্টেলিজে আইডিতে কিভাবে সেটআপ করবো। তো আইডি আসলে ইন্টেলিজ ইউজ করতে পারো, নেটবিনস ইউজ করতে পারো, এক্সেস ইউজ করতে পারো, এটাও ইয়ার চয়েস। তবে আমি তোমাদের ডেমো দেখানোর জন্য এই কোর্সে অবশ্যই জাস্ট ইন্টেলিজ ইউজ করবো। নেটবিনস ইউজ করতে তোমার একটু টিউটোরিয়ালগুলো একটু ইউটিউব থেকে দেখে নিতে হবে সেটআপগুলো। ওকে, তো ফার্স্টে আসি যে এই ইন্টিজের জন্য সেটআপটা কিভাবে করবো। এটাও ঠিক সেম, গুগল সার্চ অপশনটি জাভাফিক্স সার্চ দাও, একদম ফ্রন্ট ফার্স্ট রেজাল্ট যেটা আসে সেটা ক্লিক করো। তাহলে একদম এখানে পুরো স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে তোমার ইন্টেলিজ আইডি থেকে জাভাফিক্স একটা প্রজেক্ট রান করার জন্য এনভায়রনমেন্টটা সেটআপ দেওয়া লাগবে। তো আমরা জাস্ট এখন এই কাজটাই করবো ওয়ান বাই ওয়ান। ধরো আমি একটা নতুন প্রজেক্ট নিলাম। ওকে, এখানে যে অলরেডি আমার জাভা ইন্টেলিজের যেহেতু আমার প্রফেশনাল ভার্সন সেই জন্য জাভা আছে, জাভাফিক্সও আছে। আমি জাভাফিক্স সিলেক্ট করলাম, তারপর ওপেন জেডিকে ভার্সন যেটা তোমার অ্যাভেলেবল সেটা একটা সিলেক্ট করো, আপনি টেনশন আর করবে না। তারপর হচ্ছে নেক্সট দিলাম, ধরো একটা টাইটেল দিয়ে দাও একটা, তারিখ কত, নতুন উইন্ডোতে আসলো। এখন এই নতুন প্রজেক্ট লোড হওয়ার পর তোমরা দেখো 3টা ফাইল দিচ্ছে, একটা হচ্ছে main.java, একটা হচ্ছে কন্ট্রোলার, একটা স্যাম্পল fxml। তো এই দুইটা আপাতত আমরা ফর দ্য টাইম বিং ইগনোর করি। কন্ট্রোলার আর fxml জিনিসটা কি, জাস্ট main.java তে ফোকাস করি। মানে ধরো আমাদের এই main.java থেকেই সব কিছু চলবে। তো প্রথমেই দেখবা যে তোমার প্রজেক্ট যেটা ইন্টেলিজ যেটা এটা জাভাফিক্স এর কোনো কিছু চিনতেছে না। ওকে, মানে যতগুলো ইম্পোর্ট আছে একটা কেউ রেকগনাইজ করবে না। তো এর জন্য হচ্ছে তোমার একটা ফার্স্ট জাভাফিক্স এর লাইব্রেরিটা তোমার প্রজেক্টে ইম্পোর্ট করা লাগবে।
এটা জি, করবা, স্যার। ফাইল থেকে প্রজেক্ট স্ট্রাকচারে যাও, যাওয়ার পর এখানে দেখবা লাইব্রেরিজ নামে একটা অপশন আছে, এখানে প্লাস দিবা, প্লাস দিলে পর দেন জাভা যদি সিলেক্ট করো, এখানে দেখবে একটা পাথ যাবে তোমার কাছে। এই পার্টটা হচ্ছে তোমাকে যে ফোল্ডার দেখাছিলাম না, যেটার মধ্যে 3টা সাব ফোল্ডার ছিল, বিন, লিগাল আর লিভ বা লাইব্রেরি, এখান থেকে লাইব্রেরি ফোল্ডারে ফুল পার্টটা কপি করে নিয়ে আসবা, কপি করে নিয়ে আসবা। এখন যদি অ্যাপ্লাই দাও, এখন দেখবো সব মডিউলগুলো চিন্তা করতেছে একটা একটা করে। এখন যাবো সব মডিউল চিন্তা করতেছে। ওকে, এবার একটু রান দাও, ট্রাই করি। স্টিল দেখবো একটা এরর বলতেছে। ওকে, সেটা হচ্ছে জাভাফিক্স রান টাইম কম্পোনেন্টস আর মিসিং। এর জন্য হচ্ছে এই প্রজেক্টের যে এডিট কনফিগারেশনস আছে ইন্টেলিজের ক্ষেত্রে, নেটবিসের ক্ষেত্রে সিমিলার কিছু একটা হবে। তো এর এডিট কনফিগারেশনে যাবা, দেন এই মডিফাই অপশনসে ক্লিক করলে দেখবা এখানে একটা লেখা আছে অ্যাড ভিএম অপশনস। এটা একটু খেয়াল রাখবো, অ্যাড ভিএম অপশনস, এটা ক্লিক করবা। ক্লিক করার পর এবার তোমাদের যে গুগলের টিউটোরিয়ালটা দেখাচ্ছিলাম না, ওই পেজে যাবা। নিচে যাওয়ার পর দেখবা এখানে একটা লাইন আছে নিচের দিকে, এই যে সবকিছু এখানে স্ক্রিনশট দিয়ে বলে দাও, তাহলে তোমাদের দেখাচ্ছি। এই লাইনটা কপি করে নিয়ে আসবা। ওকে, এটা না, এটা, এই লাইনটা কপি করে নিয়ে আসবা। নিয়ে এসে এইখানে লাইনটা বসাই দিবা, জাস্ট একটা জিনিস মডিফাই করবা। এই পাথ টু জাভাফিক্স এইচডিএফ এর জায়গায় ডাবল কোটেশনের মাঝখানে তোমার যে লিভের পদটা, সেই পদটা আবার দিবা। ডাবল কোটেশনের মধ্যে দিবা এই জন্য বলতেছি, কারণ তোমার পাথের মধ্যে যদি কোনো জায়গায় স্পেস থেকে থাকে, না হলে এটা প্রবলেম করবে। তো যদি স্পেস থেকে থাকুক বা না থাকুক, এই জন্য সবসময় বেটার প্র্যাকটিস হচ্ছে পাথগুলোকে ডাবল কোটেশনের মাঝখানে দিয়ে দেওয়া। দিয়ে দেন অ্যাপ্লাই দিলাম, ওকে দাও। এখন একবার আমরা ট্রাই করি। দেখতে পাচ্ছ যে এখন প্রজেক্টটা সাকসেসফুলি রান হচ্ছে। জি স্যার। এই হচ্ছে সেটআপের পার্ট ইন্টেলিজের জন্য। তো ওটা যদি নেটবিস ইউজ করো, সেটাই টিউটোরিয়াল ইউটিউবে অ্যাভেলেবল পেয়ে যাবে, ওটা একটু দেখে করে নিন। এই আর কি। এবার হচ্ছে আমরা সেটআপের কাজ শিখি। এবার হচ্ছে একটা জাভাফিক্সের একদম বেসিক একটা কাজ শিখি। ধরো আমরা এটা কি ধরে নিই, তো এই হিসাবে ওগুলো কাটলাম, ওগুলো আমাদের দরকার নেই। যে কোডগুলো বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে সেটাকে আমরা কেটে দিলাম। ধরো যেমন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাকসেসফুলি রান করার জন্য একটা মিনিমাম কোডের দরকার হয়। সিমিলারলি যেমন ধরো সি এর ক্ষেত্রে মেইন ফাংশন, জাভার ক্ষেত্রে মেইন ক্লাসের আন্ডারে, ক্লাস না মেইন হওয়া লাগে না, মানে ক্লাসের আন্ডারে একটা মেইন স্ট্যাটিক মেইন ফাংশন। তো সিমিলারলি জাভাফিক্স এর জন্য একদম বেসিক যে স্কেলেটন, সেটা হচ্ছে তোমার এখন যতটুকু আমরা আছি সেটুকু। ধরো তুমি এই ক্লাসটা বাদ দাও, ধরো তুমি নিজে থেকে একটা ক্লাস লিখছো। ওকে, ধরো ক্লাসের নাম লিখছো মেইন। তো জাভাফিক্স ইউজ করার জন্য তোমার যে ক্লাসকে লেখো, পাবলিক ক্লাস যেটাই লিখবা, সেটাকে একটা ক্লাস আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লাস, এটা একটা সম্ভবত অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেটাকে এক্সটেন্ড করে নেওয়া লাগবে। অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এক্সটেন্ড করতেছি, তো এটাকে এক্সটেন্ড করে নেওয়া লাগবে। এক্সটেন্ড করে নেওয়া লাগলে পর একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এই মেথডটার নাম হচ্ছে স্টার্ট মেথড, সেটাকে ওভাররাইড অবশ্যই করা লাগবে। আর আফটার দ্যাট হচ্ছে তোমার যে একদম স্ট্যাটিক যে মেইন মেথডটা, সেটার মধ্যে দিয়ে একটা ফাংশনকে কল দেওয়া লাগবে, একটা স্ট্যাটিক ফাংশনকে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লাসের মধ্যে আছে। সেটার নাম হচ্ছে লঞ্চ ফাংশন উইথ এই যে কমান্ড লাইন আর্গুমেন্টস। এইটা হচ্ছে একদম বেসিক স্কেলেটন যে কোনো একটা জাভাফিক্স প্রজেক্ট রান করার। বুঝতে পারছো? জি স্যার। ধরো এখন যদি রান দেয়, দেখো যে এরর ফ্রি ভাবে কিছু একটা রান হইতেছে। এবার দেখো যেটা রান হচ্ছে, কোনো ইউআই আসে না, কিছু আসে না, কিন্তু প্রোগ্রামটা কিন্তু চলতেছে। ওকে, কোনো এররও আসে না। এটা হচ্ছে জাস্ট মিনিমাম স্কেলেটন রান করার জন্য। আচ্ছা, ওকে, এটা আমরা থামায় দিই, আর সারা আসল বিষয়। আচ্ছা, এবার আসে একটা ইউআই এর কনসেপ্টে। ধরো যেমন টাস্ক ম্যানেজার,
তো কোনো একটা প্রোগ্রাম যখন চলে, যদি এর ইউআই থেকে থাকে আর কি, তো সেই কেসে খেয়াল করো একটা প্রোগ্রামের কিছু না থাকলেও একটা বেসিক ইউআই থাকবেই, সেটা হচ্ছে এই যে মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, এই ক্রস বাটন আর এই যে টাইটেল বাটনটা, তাই না? জি স্যার। এই সব থেকে আউটার বা যেটা একদম মিনিমাম কম্পোনেন্ট, যেটা আসলে থাকতেই হবে, এটাকে বলা হয় উইন্ডো। মানে আমরা উইন্ডোজের ভাষায় উইন্ডো বলি, মানে ইউআই হিসেবে রেসপেক্টে। ওকে, উইন্ডো কথাটা তো বুঝতে পারছো, উইন্ডো আসলে কোনটাকে বলতেছে? মানে ভিতরে জি কোনো স্যার। কন্টেন্ট নেই, কিন্তু জাস্ট একটা মিনিমাম যে টাইটেল বাটন আর এই তিনটা বাটন যা শো করছে। ওকে, আর এখন দেখো উইন্ডোর ভিতরে এরকম আমার সব কন্টেন্ট গুলো বসে না? মানে উইন্ডোর ভিতরে যে পুরো কন্টেন্ট যেটা, সেটা তো এই উইন্ডোর মধ্যেই বসতেছে, রাইট? জি স্যার। এই জি স্যার। ইন্টারনাল যে কন্টেন্টটা, এটাকে আমরা বলবো সিন। ওকে, সিন বা পেজ, ওয়েব পেজের ভাষায় পেজ বলে, বা ইন্টারফেস যেটা বলো। আমরা জাভাফেক্সের যেহেতু করতে আসছি, এই ভাষায় আমরা বলবো সিন। ওকে, তো আর আমরা যেটাকে উইন্ডো বলতেছিলাম, মানে উইন্ডো নরমাল আমরা যেটা টার্মটার সাথে ইউজ টু, এইটাকে আমরা জাভাফেক্সের ভাষায় বলবো স্টেজ। স্টেজ। তো যদি একটু সিকোয়েন্স বলি, একদম সবার উপর সামনে থাকে হচ্ছে, সামনে না মানে সবার উপরে থাকে হচ্ছে স্টেজ। স্টেজের মধ্যে আমরা কিছু সিন থাকে, আর সিনের মধ্যে আমরা এই যে বাটন বসাই, আইকন বসাই, ছবি বসাই, ট্যাব বসাই, যাই বসাই না কেন, টেক্সট বসাই, সকল এগুলোকে বলা হয় ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বা গুই কম্পোনেন্ট। ওকে, খেয়াল থাকবে। জি স্যার। স্টেজ যেটা হচ্ছে উইন্ডো, তারপর হচ্ছে সিন, উইন্ডোর মধ্যে যে পুরো কন্টেন্টটা একসাথে, আর সিনের মধ্যে হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, বাটন হোক, টেক্সট হোক, আইকন হোক, অর হোয়াটএভার। তো দেখো আমরা যখন এই প্রজেক্টটা রান দিচ্ছি, আমাদের কোনো কিছু শো করে না, রাইট? জাস্ট একটা প্রোগ্রাম রান হয়েছে, কোনো কিছু শো করে নাই। তো শো করার জন্য আমার সবার আগে জিনিসটা শো করা লাগবে, সেটা হচ্ছে এই উইন্ডোটাকে, বা আমার জাভাফেক্সের ভাষায় হচ্ছে স্টেজ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি স্যার। তো এবার আসি যে আমরা স্টেজটা কিভাবে শো করাতে পারি। তো খেয়াল করে দেখো, আমাদের একটা মেথড ওভাররাইড করছিলাম, স্টার্ট মেথড নাম ছিল যেটা, সেটার আর্গুমেন্ট আকারে অলরেডি একটা স্টেজ, প্রাইমারি স্টেজ নামে একটা জিনিস চলে আসছে, রাইট? জি স্যার। তো এইটাই হচ্ছে সে আমার যে বেসিক উইন্ডোটা, সেটাকে আমার অলরেডি আর্গুমেন্ট আকারে পেয়ে গেছি। সেটাকে যদি আবার দেখাইতে হয়, এটা একটা যদি অবজেক্ট একটু ডট দাও, দেখবে অনেক মেথড পাইতেছে। সেটা একটা মেথড হচ্ছে ডট শো মেথড। এটা মানে হচ্ছে এই উইন্ডোটা এখন ভিজিবল হবে, রান দিই কিছু না কিছু একটা আসবে। ওকে, এখন দেখতেছি কিছু না কিছু আসছে, যে আমাদের যে বেসিক কিন্তু এমটি উইন্ডো যেটা বলে, সেটা কিন্তু চলে আসছে। একটা আইকন থাকবে আর তিনটাই যে টাইটেল থাকাটা ম্যান্ডেটরি না, টাইটেল মানে টাইটেল একটা আছে, এমটি টাইটেল আছে আর কি, আর হচ্ছে তিনটা বাটন। এই হচ্ছে আমার বেসিক উইন্ডোটা জাভাফেক্স থেকে আনতে পারছি। এবার আসি যে উইন্ডোর ভিতরে কন্টেন্ট বসানোর ব্যাপার স্যাপার। তো তার আগে উইন্ডোটা টাইটেল দিয়ে দিই, সেট টাইটেল, যদি তোমার টাইটেল সেট করে দিই, টাইটেল সহ দিতে পারবো। এবার হচ্ছে যে আমার ভিতরে কন্টেন্ট বসানোর কাজে আসি। তো ভিতরে কন্টেন্টটাকে আমরা কি বলছিলাম? সিন। সিন স্যার, সিন। এবার আমরা সিন কিভাবে আনতে পারি একটা স্টেজের মধ্যে? একটা স্টেজের মধ্যে সিন আনার জন্য ধরো সিন নামে একটা অবজেক্ট আছে জাভাতে। ওকে, ক্লাসে যারা একটা অবজেক্ট আমার নেওয়া লাগবে, সিন ইকুয়াল টু নিউ সিন দিলাম। তিনটা আর্গুমেন্ট নেয়। ফার্স্ট হচ্ছে লেআউট, সেটা একটু পরে আসতেছি। আরেকটা হচ্ছে আমার এই সিনের হাইট বা উইথ, ধরো আমি দিলাম 600 বাই 400 দিয়ে দিলাম ফর দ্য টাইম বিং। একটা হচ্ছে যে লেআউট, যেটাকে আমরা থেকে দেই নাই। এই লেআউট হচ্ছে জাভা সুইং যারা করে আসছো, লেআউট টার্মটার সাথে পরিচিত না? জি স্যার। লেআউটটা কি আসলে? অর্গানাইজিং দ্য কন্টেন্টস অফ আমাদের content pane। কন্টেন্টগুলো যে প্যাটার্নে অর্গানাইজ থাকবে, সেটাকে আমরা বলতেছি লেআউট।
তো সিন হচ্ছে কোনো একটা পার্টিকুলার লেআউটকে কন্টেন্ট করে, কারণ আমাদের কম্পোনেন্টগুলো কোনো না কোনো একটা বসানো লাগবে, রাইট? কারণ একটা প্যাটার্ন আমার অবশ্য লাগবেই, সেটাকে বলতেছি আমরা লেআউট। এবার সেই লেআউটের একটা অবজেক্ট বানানো লাগবে। তো জাভা সুইং যখন করে আসছো, লেআউট আসলে অনেকেই দেখে আসছো যে অনেক টাইপের লেআউট ছিল। কয়েকটা নাম বলতে পারবা? গ্রিড স্যার লেআউট, ফ্লো লেআউট, প্লেন, তারপর গ্রিড। ফ্লো লেআউট, গ্রিড লেআউট, হরিজন্টাল লেআউট, ভার্টিক্যাল লেআউট। তো স্যার পেইনও সিমিলার, একটা লেআউট না? হ্যাঁ পেইন, হ্যাঁ, জাভাক্সের ভাষায় পেইনই বলে আর কি, মানে লেআউট না বলে আমরা এখানে পেইনই বলবো মোস্ট লাইকলি। তো আমরা যে কোনো এরকম একটা লেআউট ধরো পিক করি, ধরো আমরা ফর দ্য টাইম বিং ভার্চুয়াল তো না, মানে ভার্টিক্যাল লেআউট পিক করি। তো জাভাক্সে সেই ভার্টিক্যাল লেআউটটাকে বলা হয় ভি বক্স। ওকে, অবজেক্ট নিও, আমি এই অবজেক্টটা এই সিনের মতো সেট করে দিলাম লেআউটটা। এবার আমার সিন ডিজাইনের কাজ এখন পর্যন্ত শেষ হলো, ঠিক আছে? এখন আসি, আমার এই উইন্ডোতে তো সিনটা বসানো লাগবে, রাইট? আমি জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করছি, উইন্ডোর সাথে দেখার মতো কোনো রিলেশন হয় না, তাই না? তো সেই উইন্ডোতে সেটটা, উইন্ডোর সাথে এই সিনটা সেট করার জন্য একটা মেথড হচ্ছে সেট সিন। এর মধ্যে যে সিনের অবজেক্টটা দিয়ে দাও বা ডিফারেন্স ভেরিয়েবলটা দিয়ে দাও, এখন এই সিনটা তোমার স্টেজে সেট করে নেবে। তো আগে দেখো একটা উইন্ডোর একটা ডিফল্ট একটা ডাইমেনশন ছিল, সেটা মোস্ট লাইকলি 800x600 ছিল। তো সেটা একটা ধর ডিফল্ট একটা ভ্যালু ছিল, কিন্তু যখন তুমি একটা সিন বলে দেবা, এই সিনের যে ডাইমেনশন, উইন্ডো ডাইমেনশন ঠিক সেটা অ্যাডাপ্ট করে নিবে। এখন যদি আমরা রান দিই, বা 600x400 লেন্থের একটা উইন্ডো আসছে। ওকে, এখন দেখো উইন্ডো কিন্তু রিসাইজ হয়ে গেছে, 800 ছিল, এখন আমরা যে 600x400 যেটা বলে দিয়েছি সেটার সাথেই অ্যাডাপ্ট করে নিয়েছে উইন্ডোটাও। ঠিক আছে, সিন এখানে আসছে, কিন্তু সিনের ভিতরে আমরা এখন কিছু বসাইনি, এই জন্য ভিতরে স্টিল ফাঁকাই দেখতেছি। ওকে, তো এবার আসি আমরা সেই সিনের ভিতরে কিছু বসানোর ব্যাপারে। তো ধরো আমরা সিনের ফার্স্টে একটা টেক্সট বসাই। তো টেক্সট যখন একটা অবজেক্ট নেই, এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, একটু পরে বলি। টেক্সট ইকুয়াল টু নিউ টেক্সট। টেক্সট একটা অবজেক্ট নিলাম, এখন হচ্ছে আমার টেক্সটটা তো আমার সিনে ডিরেক্টলি বসাবো না, আমরা হচ্ছে টেক্সটটা লেআউটে বসাবো, লেআউট সিনে আছে। আর এই লেআউটে কোনো একটা কম্পোনেন্ট অ্যাড করার জন্য বলেছে এই প্রত্যেকটা কম্পোনেন্টকে বলা হয় লেআউটের চাইল্ড। ওকে, এই জন্য হচ্ছে লেআউটের গেট চিলড্রেন, যেহেতু মাল্টিপল চাইল্ড থাকতে পারে, মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে, দেন ডট যদি দাও, এটা হচ্ছে একটা লিস্ট, আর কি গেট চিলড্রেন হচ্ছে একটা অ্যারে লিস্ট করে। আর যদি অ্যাড দাও, অ্যাড দিয়ে তুমি একটা যে এলিমেন্টটা দিবা, যে কম্পোনেন্টটা দিবা, সেইটা এই লেআউটে বসে যাবে, আর লেআউটটা তো সিনে আছে। এখন যদি তুমি রান দাও, দেখবে এই টেক্সট তুমি দেখতে পাচ্ছি। সবাই টেক্সট দেখতেছো? জি স্যার। জি স্যার। এখন যদি আমি আরো একটা টেক্সট অ্যাড করতে চাই, দুইটা টেক্সট অ্যাড করলাম, এখন আমাকে বলো তুমি দুইটা টেক্সট উপর নিচ করে আসবে, পাশাপাশি আসবে, নাকি কিভাবে আসবে? ভার্টিক্যাল বক্স উপরে নিচে আসবে। হ্যাঁ, যেহেতু আমার ভার্টিক্যাল লেআউট বা ভার্টিক্যাল বক্স করতেছি জাভাক্সে বসে, সেই জন্য হচ্ছে উপর নিচ করে আসবে। তো আমরা টেক্সট নিচে একটা বাটন নিই, বাটনটাকে অ্যাড করি। এখানে অলরেডি এরর একটা শো করতেছে, যদিও আমাদের খালি চোখে এররটা ধরা পড়তেছে না, বাট এখানে খুব কমন একটা মিস্টেক, সেটা হচ্ছে এই যে GUI কম্পোনেন্ট গুলোর যে নাম, টেক্সট হোক, বাটন হোক, টেক্সট ফিল্ড হোক, লেভেল হোক, তারপর ট্যাব হোক, যাই হোক,
নামগুলো একটু কনফ্লিক্টিং। এই জন্য কনফ্লিক্টিং কারণ আমরা দেখো দুইটা ফ্রেমওয়ার্ক দেখে আসছি, জাভা সুইং দেখে আসছি, এডব্লিউটি ছিল তার মধ্যে, আর এখন হচ্ছে জাভা এফএক্স দেখতেছি। ওকে, তো জাভা সুইং এও বাটন ছিল, এডব্লিউটিও বাটন ছিল, জাভা এফএক্স এও বাটন আছে, রাইট? তো জাভার ক্ষেত্রে নামের সুবিধার জন্য এই তিনটা সবগুলো ক্লাসের নামই একই রাখছে, জাস্ট প্যাকেজগুলো আলাদা রাখছে। ওকে, তো এই জন্য অনেক সময় এটা একটা কমন ভুল, আমরা এই তো জাস্ট বাটন লিখে অল্টার এন্টার দিয়ে দিই, আমরা খেয়াল করি না যে বাটনটা যে ইম্পোর্ট করলাম এটা আসলে কোন ফ্রেমওয়ার্কের বাটনটাকে ইম্পোর্ট করে ফেললাম। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদিও প্রজেক্ট আমাদের জাভা এফএক্স, কিন্তু যখন এই বাটন লিখতে গেছি আমাদের ভুলবশত জাভা এডব্লিউটি এর একটা বাটন ক্লাস ইম্পোর্ট হয়ে গেছে, যেটা হচ্ছে সুইং এর সাথে রিলেটেড। সবাই ভুলটা বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু অ্যালার্ট থাকা লাগবে যে আমরা আসলে কোনটাকে ইম্পোর্ট করতেছি, কারণ তুমি যখন এখানে অল্টার এন্টার দিবা এখানে দেখবা মাল্টিপল সাজেশন শো করতেছে, জাভা ডট এডব্লিউটি থেকে আর জাভা এফএক্স ডট জাভা এফএক্স থেকে। তো এখানে একটু খেয়াল রাখবো আমাদের যত ইম্পোর্ট আসুক না কেন সব যেন জাভা এফএক্স থেকে আসে। ওকে, এখন দেখবা আর সেই এররটা নাই, এখন যদি আমি রান দিই রানও হবে। আমি দুটো টেক্সট অ্যাড করলাম, তারপর একটা বাটন অ্যাড করলাম। আচ্ছা, একটু 2 মিনিট ওয়েট করো। আচ্ছা হ্যাঁ, তো এবার আসি যে আমরা ধরো হ্যাঁ, আমরা হচ্ছে ধরো এবার এরকম কিছু একটা জিনিস ডিজাইন করতে চাই। বুঝতে পারছো, প্রত্যেকটা সেই নিউজের একটা বাটন, জাস্ট প্রত্যেকটা বাটনের হাইট এন্ড উইডথটা বড় করা। ঠিক আছে, ইউটা সবাই বুঝতে পারছো। প্রথম রোতে 4টা বাটন, তারপর হচ্ছে 3টে, তারপর 2টা, তারপর 1টা। এটা আমরা ডিজাইন করতে চাই। তো এই জন্য সবার ফার্স্টে আমাদের হচ্ছে বাটনের হাইট এন্ড উইডথ বলে দেওয়া লাগবে, বা কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখতে হবে, বাটনের টেক্সট কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখতে হবে, আর আফটার দ্যাট এই প্যাটার্নটা কিভাবে জেনারেট করা যায় সেটা দেখতে হবে। ওকে, তো খেয়াল করো এখানে একটা জিনিস, যে প্রথম রোটা যদি খেয়াল করো প্রত্যেকটা বাটন একটার পর একটা পাশাপাশি আছে, রাইট? জি স্যার। তার মানে এটা কোন লেআউট? হরাইজন্টাল বক্স লেআউট। হ্যাঁ, আবার খেয়াল করো B1 B5 B8 B10 এগুলো কিন্তু আবার উপর নিচ করে আছে, রাইট? তো এটা দেখি এটা হচ্ছে আবার ভার্টিক্যাল লেআউট। তাহলে এখন আসি যে আমরা এই জিনিসটা আসলে ডিজাইন কিভাবে করতে পারি। স্যার আমরা তোমরা একটু 5 মিনিট চিন্তা করো কিভাবে আনা যায়। গ্রিড লেআউট ইউজ করা যাবে না এখানে? গ্রিড ইউজ করলে একটু পুরো হার্ডকোর হয়ে যায়, ধর গ্রিড নাইস করে করা যাবে, মানে আর জাস্ট এখানে হরিজন্টাল আর ভার্টিক্যাল। স্যার, আরেকটা করা যাবে, এখানে আরেকটা হচ্ছে- পেন। হ্যাঁ বলো। স্যার, স্যার এখানে 5টা হচ্ছে- ভার্টিক্যাল নিয়ে দেন প্রত্যেকটার মধ্যে হচ্ছে হলো এক একটা করে। স্যার ফ্লো লেআউট নিয়ে তারপর হচ্ছে ফার্স্ট এটার ভিতরে 4টা বাটন অ্যাড করবো, তারপর সেকেন্ড আর একটা ফ্লো লেআউট নেবো, ওটার ভিতরে 3টা অ্যাড করবো, এভাবে না, এক ব্যাপারটা লাস্ট কিন্তু পর্যন্ত না। দিব, তারপর ওটা বক্স কিন্তু অ্যাড ধরো করে দিব। ওভারফ্লো হলে পর সেকেন্ড রোতে যাইতো, ওকে, কিন্তু সেকেন্ড রোটা খেয়াল করো এখানে কিন্তু স্ক্রিনে আরো ফাঁকা ছিল, স্টিল স্টেজ পরে রোতে নিব, গেছে। নতুন একটা স্টেজ নিয়ে তারপর সিন অ্যাড করে করব। আর না, নতুন স্টেজ কেন দরকার হবে? স্যার আমি ফ্লো একটা- লেআউট গুলো হচ্ছে ভার্টিক্যাল বক্সের ভিতরে দিয়ে দেবো, এটা বলতে চাচ্ছিলাম। স্যার নেস্টেড লুপ করে অ্যাড করা যাবে স্যার?
হ্যাঁ, নিশ্চয়ই লুপটা অ্যাড করা যাবে। বাট ধরো জাস্ট লেআউটের জিনিসটা ফোকাস করি। মানে লুপ যে বাদ দিলাম। মানে আসলে এখানে কোন লেআউটে আছে জিনিসটা? মানে জাস্ট ওইটা জানতে চাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা তোমাদের ৫ মিনিট একটু টাইম দিলাম। তোমরা একটু ভাবো যে কোন লেআউটে এটা মানে আছে মোটামুটি বের করতে পারবে কিনা। জাস্ট একটু ৫ মিনিট একটু ব্রেইনস্টর্ম করো। Great layout. স্যার এটা তো গ্রিড প্যানের মধ্যেই স্যার। গ্রিড একটা ওয়ে, বাট গ্রিডে একটু চিন্তা করে দেখো তোমার ১৬টা সেলের জন্য প্রত্যেকটা সেলকে ইন্ডিভিজুয়ালি বসানো লাগবে, যেহেতু গ্যাপ দিয়ে আছে। ওইটা চাচ্ছি না, জাস্ট একটু তোমাদের স্যাম্পল স্পেস ছোট করে দিই। জাস্ট হরিজেন্টাল আর ভার্টিক্যাল লেআউট এই দুইটা সাম হচ্ছে, তারপর এই দুইটাতে কিভাবে করা যায়, এই দুইটার মধ্যে আর কি থাকে। স্যার 4টা হরিজন্টাল বক্স নিয়ে দেন হচ্ছে প্রত্যেকটার মধ্যে এক একটা করে 4টা হরিজেন্টাল বক্স নিবা, তারপর তারপর স্যার প্রত্যেকটা এলিমেন্ট স্যার ইয়ার অ্যাড করে। মানে ধরো ইন্ডিভিজুয়াল বাটনগুলো কোন লেআউটে বসাবা, হরিজেন্টাল লেআউটে নাকি ভার্টিক্যাল লেআউটে? স্যার হরিজন্টাল হরাইজন্টাল লেআউট স্যার। এটাই তো স্যার ফ্লো লেআউট দিয়ে করা পসিবল না, হরিজন্টাল না ইউজ করে? আচ্ছা, ফ্লো দিয়ে কিভাবে করবা, জাস্ট আইডিয়াটা বলো। স্যার এটা তো আমি বলছিলাম যে হচ্ছে ফ্লো লেআউট নিব চারটার ভিতরে প্রথমটাতে হচ্ছে 4টা বাটন বসাবো, সেকেন্ডটাতে 3টা, তারপরে 2টা, তারপরে একটা, তারপর হচ্ছে এই 4টা ফ্লো লেআউট হচ্ছে একটা ভার্টিক্যাল বক্সের মধ্যে অ্যাড করে দিব অ্যাড অল দিয়ে। আচ্ছা হ্যাঁ হবে, একটা ইস্যু হবে, সেটা হচ্ছে এইটা ফ্লো লেআউটের কিন্তু একটা কন্ডিশন আছে। এখানে চলে যায়। হ্যাঁ ওকে, আমি যদি স্ক্রিন ছোট করি তখন কিন্তু ফ্লো লেআউট এই শ্রিঙ্ক করে এই বি3 যেগুলো ধরো ফিক্স থাকুক, মানে বি1 থেকে বি4 অলওয়েজ ফার্স্ট রোতেই থাকবে। ঠিক স্যার, তাহলে তো হরিজন্টালই লাগবে, হরিজন্টাল ইউজ করবো ফ্লো লেআউটের বদলে। আচ্ছা ভিতরের এটা একটা হরিজেন্টাল ইউজ করলাম। আচ্ছা একটু আর একটু চিন্তা করো, 2 মিনিট পরে সলিউশন। গ্রিড প্যানের ভিতরে হরাইজন্টাল হরিজন্টালের আর ভার্টিক্যাল ভিতরে ইউজ হচ্ছে হলো করতে না, গ্রিড পেনের ভিতরে আর স্যার হরিজন্টাল লেআউটের ভিতরে আর কি ভার্টিক্যালটা ইউজ করে তারপর করা যেতে পারে। হ্যাঁ কিন্তু কিভাবে একটু ডিটেইলে বলো। স্যার প্রথমে হলো 4টা হরিজন্টাল নিব, দেন হচ্ছে প্রত্যেকটার ভিতরে প্রথমটায় তারপর ভার্টিক্যাল নিব, প্রথমটায় হচ্ছে 4টা, দেন পরেরটায় হচ্ছে 3টা, এর পরেরটায় 2টা, আর তারপর একটা। আচ্ছা 4টা হরিজেন্টাল নেবা আর 4টা ভার্টিক্যাল নেবা? স্যার পরেরটা স্যার 4টা দরকার হবে না স্যার, কজ প্রত্যেকটার জন্য তো স্যার এই আলাদা আলাদা, প্রথমটায় 4টা, দেন 3টা, দেন 2টা, তারপর একটা। তুমি অনেক কাছাকাছি গেছো, বাট আর একটু চিন্তা করো, মানে তুমি অনেক কাছাকাছি গেছো। স্যার শুধু হরাইজন্টাল দিয়ে করলেই হবে না? শুধু হরিজেন্টাল দিয়ে কিভাবে? না তাহলে তো পুরোটা কভার করে নেবে না, ঠিক আছে।
স্যার হ্যাঁ বলো। স্যার প্রথমে স্যার ভার্টিক্যাল বক্স দিয়ে 4টা রো ক্রিয়েট করব, দেন হচ্ছে প্রত্যেকটা রো এর ভিতরে এক একটা করে হচ্ছে হরিজন্টাল বক্স নিব, নিয়ে তারপরে হচ্ছে হলো এক একটা করে বাটন অ্যাড করতে থাকবো। লাইক প্রথম রোতে হচ্ছে 4টা বাটন, সেকেন্ড রোতে হচ্ছে এটা 3টা। হচ্ছে অ্যান্সার, বা এটা উল্টোটাও করা যায় আর কি, মানে বাইরে হরিজন্টাল নিয়ে ভিতরে ভার্টিক্যাল, যেটা করো দুইটাতে কাজ করবে। জি স্যার। এটা হচ্ছে আনসার যে আমি এখানে আসলে দেখানোর আরেকটা পারপাস ছিল যে আমি চাইলে একটা লেআউটের মধ্যে আরেকটা লেআউট কম্বাইন করতে পারি। ওকে, তো এইসব ক্ষেত্রে একটা জিনিস একটু কন্ডিশন আছে, এটা হচ্ছে তোমার প্যারেন্ট লেআউটের একটা কনসেপ্ট আছে। যেমন খেয়াল করো, সিন কিন্তু একটা লেআউট হতো ফাইনালি, রাইট? যে সিনের অবজেক্ট যখন আমরা নিছিলাম জি স্যার। ওটা চাই তাহলে আমাদের সিন কিন্তু একটা ফাইনাল একটা লেআউট নেয়। এটা একটার বেশি লেআউট কখন নিতে পারবে না, কিন্তু এই লেআউটটা চাইলে এর মাঝখানে মাল্টিপল লেআউট কন্টেন্ট করতে পারে। ঠিক আছে, মানে একটা ভার্টিক্যাল বক্স চাইলে নিজের ভিতরে একটা ভার্টিক্যাল বক্স কন্ট্রোল করতে পারে, বা হরিজন্টাল বক্স কন্ট্রোল করতে পারে। তো আমাদের আইডিয়া হচ্ছে ওটাই যে আমরা ফার্স্টে বাটন নিয়ে দেন সবার বাইরে বা প্যারেন্ট লেআউট হবে ভার্টিক্যাল, তারপর প্রত্যেকটা রোতো একটা করে হরিজন্টাল, যেমন দেখে আমরা বুঝতে পারছি। দেন যেমন আমরা এই ভার্টিক্যাল যে প্যারেন্ট লেআউটটা, এর মধ্যে 4টা হরিজন্টাল লেআউট অ্যাড করবো। এবং প্রত্যেকটা প্রথম হরিজন্টাল লেআউটের মধ্যে থাকবে 4টা বাটন, সেকেন্ডের মধ্যে থাকবে 3টা বাটন, তারপর থাকবে 2টা, আর ফাইনালি ফোরটার মধ্যে থাকবে তো এই আর কি। এবার ধরো আমরা জাস্ট 2টা রো করি, 4টা রো করতে গেলে কোড অনেক কি হয়ে যাবে। তো আমরা হচ্ছে ধরো বাটনের অ্যারে নিয়ে করি। ওকে, ধরো প্রথম রো এর জন্য যাই, বাটনস 1 নিউ বাটন, প্রথম রোতে 4টা, 2টা রো করি। তার আগে হচ্ছে আমার প্রত্যেকটা বাটন একটু ইনিশিয়াল স্টেপ লাগবে। সেকেন্ড ব্যাপারে যে দেবো সেটা বাটনটা টেক্সট বসবে, বা সেটা চাইলে আলাদাও দেওয়া যায়, সেটা আমরা দেখবো। যেহেতু আমাদের বাটনের হাইট ওয়েট সেট করা লাগবে, সেট যদি পাও এখানে কিছু মেথড, হেল্পফুল মেথড পাবো, নাম দেখেই বুঝতে পারবা। সেট টেক্সট মানে হচ্ছে বাটনের উপরে টেক্সটটা, নিয়ম উইথ মানে হচ্ছে বাটনের নিয়ম উইথটা, নিয়ম হাইট হচ্ছে বাটনের নিয়ম হাইট, সেটা লাইন হচ্ছে বাটনটা অ্যালাইনমেন্টটা কোথায় হবে, লেফটে হবে না রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট। তারপর আরো কিছু ইভেন্ট হ্যান্ডলিং এর মেথড আছে, সেট অন ক্লিক, সেট অন অ্যাকশন, এগুলো ওগুলো আপাতত না চাই। ধরো এসেছে আমরা হাইট উইথ সেট করে টেক্সট সেট করি, ইউনিফর্ম টেক্সট দিয়ে দিই। দুইটা রোয়ের বাটন কোনো বানাইলাম, এখন হচ্ছে এগুলোকে একটা লেআউটে তো বসানো লাগবে, রাইট? তো ফার্স্ট রো এর জন্য আমি একটা এইচ বক্স দিলাম, 1 2
কনস্ট্রাক্টর দিয়ে দেওয়া হচ্ছে তাহলে প্র্যাকটিস মিটিং করবেন আলাদাভাবে দিব। তো চাইলে আমরা একটা একটা করে অ্যাড করতে পারি লুপের মধ্যে, বাট এই কাজটা ওর অলরেডি প্রোভাইড করাই আছে অ্যাড অল দিয়ে। তুমি চাইলে অ্যাড একটা দিয়ে দিলে ও চারটা এলিমেন্টকে সিকোয়েন্সিয়ালি অ্যাড সিকোয়েন্স ওয়াইজ অ্যাড করে নেবে। আমার সবার প্যারেন্ট লেআউটটা তো ভিবক্স, তো আমি দুইটা এইচ বক্সের রোল বানাইছি। এখন আমার ফাইনাল প্যারেন্ট লেআউটে যেটা বসাবো সেটি তো শো হবে। আমার প্যারেন্ট লেআউটে যেটা অ্যাড করা লাগবে স্যার ওইটা হচ্ছে বাটনস 1 লেক্সে 2 এর বদলে রো 2 তে। অল দিতে পারো চাইলে। স্যার ওই যে কার্লি ব্রেসেসটা হবে না, তাহলে চলবে এটা। কি আর কি ঠিক আছে, হোপফুলি নাম দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। কন্ট্রোল করে দেবো না। ওকে, আচ্ছা আমাদের স্ক্রিনের সাইজ একটু ছোট হয়ে গেছে, এটা যদি বড় করি। স্যার এই কোডগুলো দিয়ে দিবেন না আমাদের ইয়ে এটা দিয়ে দেওয়া যাবে না, স্টিল কভার হয় না। এই আর কি আমাদের মোটামুটি লেআউট চাইলে আরো বাড়িতে পারতাম প্রোভাইড করে করে সেটা আর কি যা দেখানো। এবার আমরা দেখলাম লেআউট কিভাবে ডিজাইন করতে হয় এবং একটা লেআউট কি আরেকটা লেআউটের মাঝখানে কন্টেন্ট হতে পারে আর লেআউট যে নেস্টিং করা যায় সেটা মোটামুটি দেখি। এবার আসি আর একটু ডিফারেন্ট জিনিসে। তুমি মোটামুটি দেখে আসছো ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে, রাইট? জি স্যার। ইভেন্ট হ্যান্ডলিং দেখবো। আর হচ্ছে যে ধরো আমরা তো এখানে তো জাস্ট শো করে গেছি, আমরা ইউজার থেকে যদি ইনপুট নেওয়ারও তো অনেক সময় ব্যাপার আসবে, রাইট? সেই সব কাজগুলো কিভাবে করবো সেটা আর এই ফাইলে না করি, ফাইলে যাই। নাম দেওয়া যায় হচ্ছে নেম নেম ইউজার থেকে কিছু ইনপুট নিতে হয়। ধরো যেমন যদি টেক্সট ইনপুট নিতে হয়, যেমন একটা ফিল্ড আছে জাভাএক্স এর হচ্ছে টেক্সট ফিল্ড, তো এখানে একটু অ্যালার্ট থেকে জাভাএক্স এর টেক্সট ফিল্ড এটা প্রতি ওর ক্লাসটার নাম টেক্সট ফিল্ড, তো কোনটা ইনপুট করছে একটু অ্যালার্ট থেকে। স্যার আপনার সাউন্ডটা অনেক আস্তে চলে যাচ্ছে। আচ্ছা এখন শুনতে পেতেছো? হ্যালো জি স্যার। জি স্যার, এখন স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তো টেক্সট ফিল্ড দিলাম ধরো মেইন input, then new text field লাগবে না। তারপর পাসওয়ার্ড নেওয়ার জন্য সিমিলার একটা পাসওয়ার্ড ফিল্ড আছে। input new
তারা সেগুলোকে ইউআইতে বসে। নেম লেভেল বসাই, লেভেল কাজ করছে। স্যার এখানে পাসওয়ার্ড ফিল্ডটা না দিয়ে আপনি টেক্সট ফিল্ড কেন দেন না স্যার? দেখো টেক্সট ফিল্ডে যখন টেক্সট দিতে পারি কিন্তু আমরা পড়তে পারি, কিন্তু পাসওয়ার্ড ফিল্ডে টেক্সট কিন্তু যে বুলেট পয়েন্ট ইনপুট দিব স্যার আমি, বুঝতে পারি না, বলো। মানে ওই যে আপনি টেক্সট ফিল্ড নেম ইনপুট দিচ্ছেন আবার পাসওয়ার্ড ফিল্ড নেম, তাহলে এখানে টেক্সট ফিল্ড পাসওয়ার্ড ইনপুট কেন দেন না স্যার? বুঝতে পারিনি কোশ্চেনটা আসলে। টেক্সট ফিল্ড পাসওয়ার্ড ইনপুট কেন দিইনি মানে? যে আচ্ছা মানে বলছো এটা কেন পাসওয়ার্ড ফিল্ড ক্লাসের অবজেক্ট নিলাম, নট টেক্সট ফিল্ড না নিয়ে? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে, আচ্ছা ডিফারেন্সটা দেখবো একটু পরেই। টেক্সট ফিল্ড দিয়ে যদি ইনপুট নাও তাহলে ইউজার যখন কিছু টাইপ করবে এটা প্লেন টেক্সটে দেখা যাবে, কিন্তু পাসওয়ার্ড ফিল্ড দিয়ে ইনপুট নাও, খেয়াল করে দেখো আমরা যখন পিন নাম্বার বা পাসওয়ার্ড লিখি আমাদের কিন্তু টেক্সট শো করে না, জাস্ট বুলেট পয়েন্ট শো করে, রাইট? জি স্যার। ওইটার জন্য জাস্ট ওই ফিচারটা অলরেডি জাভাবেক্সে আছে, আদাবে তোমার ডিল করা লাগবে না। আচ্ছা প্রথমে নেম লেভেল দিব, তারপর নেম ইনপুট নিব, তারপর হচ্ছে পাসওয়ার্ড লেভেল দিলাম, তারপর পাসওয়ার্ড ইনপুট দিলাম। কি বইটা কিরকম করে তাহলে বড় দিতে পারবেন সবাই চেক করতে। এই চারটা জিনিস বসালাম, এবার আসি আচ্ছা একটা বাটন বসাই। এখন ধরো আমি চাচ্ছি, আচ্ছা যেটা বলতেছি না প্রথম এইটা, এখন ধরো আমি 1 2 3 দিয়েছি, কিন্তু 1 2 3 শোনা পর বুলেট পয়েন্ট শোনা পড়ছে। এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড আর টেক্সট ফিল্ডের ডিফারেন্স। এবার আসি যে আমি এখানে যা লিখছি চাচ্ছি যে এই সাবমিট ক্লিক করলে পরে নিচে একটা লাইন শো করবে, এখানে যা লিখছি এই কাজটা করতে। তো ফার্স্ট একটা লাইন শো করার জন্য একটা টেক্সট দিই। ফাঁকা রাখি, পরে আমি এটা সেভ করছি। আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব ওই মুহূর্তে এই টেক্সটটা কোনো ডিফারেন্ট মিল থেকে সরে গিয়ে অন্য কিছু শো করবে, আইডিয়া পাসওয়ার্ডটা শো করবে। এবার আসি এই কাজটা করতেছি। তো এটার ছোট দেখো, আমি যদি সাবমিট বাটনে ক্লিক করলে পর হবে, তার মানে ইভেন্ট আসলে সোর্সটা কোথায়? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা মানে আমি চাচ্ছি ধরো সাবমিট বাটনে যখন ক্লিক করব তখন হচ্ছে এই টেক্সটের ভ্যালুটা, ওই নিচের যে টেক্সট নীল লেখা আপাতত এটা চেঞ্জ করে ইউজার আইডির পাসওয়ার্ডটা যা লিখছে ইউজার সেটা শো করব। তো সাবমিট বাটনে ক্লিক করলে পর যদি এটা হয় তার মানে আমার ইভেন্টের সোর্সটা আসলে কোন কম্পোনেন্টের সাথে? সাবমিটের সাবমিটের সাথে। সাবমিট বাটনটার সাথে। তো যে বাটনটার সাথে ইভেন্ট ট্রিগার হবে ওই বাটনের জন্য আমার ইভেন্ট হ্যান্ডলারটা লেখা লাগবে। আমি এবার ধরো ইভেন্ট হ্যান্ডলারটা লিখি। ইভেন্ট লেখার জন্য প্রত্যেকটা এই যে কম্পোনেন্টের যে ডট দাও দেখবে অনেক মেথড আছে। তো এরকম ইভেন্ট হ্যান্ডলারের জন্য মেথড হচ্ছে সেট অন অ্যাকশন বা সেট অন মাউস ক্লিক। সেট অন মাউস ক্লিক হচ্ছে একটু লিমিটেড, তুমি যদি একটু মাউস ক্লিক করো তাহলেই হবে। আর সেট অন অ্যাকশন হচ্ছে আরো ওয়াইড স্প্রেড, তুমি মাউসে ক্লিক করো বা কিবোর্ডে এন্টার দাও, ওই বাটনে ই থাকা অবস্থায় হোভারে থাকা অবস্থায় সব ক্ষেত্রেই ইভেন্টটা ট্রিগার হবে। তো আমরা ধরো সব ক্ষেত্রেই নিলাম, ওয়াইডার নিতে নিলাম। এইখানে আসবে আমরা আজকে সকালে যা দেখছি এখানের কাজটা, এখানে দেখো একটা ইভেন্ট হ্যান্ডলার টাইপের একটা ইন্টারফেস নেয়। এই ইন্টারফেস একটা ফাংশনাল ইন্টারফেস। ওকে, তো চাইলে আমরা এখানে ল্যামডা ফাংশন ইউজ করতে পারি বা
অ্যানোনিমাস ইনার ক্লাস ইউজ করতে পারি। ধরো আমরা ল্যাম্বডা ফাংশন ইউজ করলাম, আচ্ছা অ্যানোনিমাস ইনার ক্লাস ইউজ করি আপাতত, যেহেতু অনেকে করতে পারো। এইখানে তুমি যা যা করবা এই মেথডের মধ্যে ওই সাবইন্টারনেট ক্লিক করলে পর ঠিক তাই হবে। ওকে, তো আমি চাচ্ছি কি করতে, এই শো টেক্সটটা চেঞ্জ করে অন্য কিছু করতে। ওকে, কার জন্য ইভেন্টটা ট্রিগার হচ্ছে? সাবমিটের জন্য। এই জন্য সাবমিট অ্যাকশন ইভেন্টটা লিখছি, আর চেঞ্জ করবো ধর চেঞ্জ যে কোনো কিছু করতে পারি। তো আমি যেহেতু শো টেক্সটটা চেঞ্জ করতে চাইছি, শো ডট সেট টেক্সট দিলে পর মানে হচ্ছে কোনো কিছু ওখানে সেট করবো, সেটা ফন্ট হতে পারে, টেক্সট হতে পারে, অনেক প্রপার্টি আছে। ধর আমার টেক্সট চেঞ্জ করবো, যা লিখবা সেটা ওখানে শো করবে। ওকে, বাটন ক্লিক করি, এখানে চেঞ্জ দিলাম, হওয়া উচিত। আমি বাটন ক্লিক করলে পর এখানে নেম চেঞ্জ হয়ে চেঞ্জ নামে একটা টেক্সট আসবে। ওকে, তো এই চেঞ্জটা সবাই দেখতে পারছো? জি স্যার। এখন আমার পারপাস এটা না, পারপাস হচ্ছে এই দুইটা ফিল্ডে যা যা লিখছিলাম সেই দুইটা শো করবো। এবার হচ্ছে ওই কাজটা করি। তার মানে আমার এই দুইটা ফিল্ডে যে ভ্যালু লেখা ছিল সেটা পড়ে নেওয়া লাগবে ফার্স্ট। এবার পড়ে নেওয়ার কাজটা করি। ধরো টেক্সট ফিল্ড কোনটা ছিল? মেইন ইনপুট। এটা যদি গেট দাও এর অনেক রিলেটেড কিছু পাবা। গেট আইডি আছে, আইডি হচ্ছে ইউজারের প্রত্যেকটা কম্পোনেন্ট আইডি মেনটেন করে, যা হবে সেটা ডিফারেন্ট জিনিস। আরেকটা হচ্ছে গেট টেক্সট নামে একটা মেথড আছে। গেট প্রোমো টেক্সট একটা জিনিস, গেট টেক্সট নামে একটা মেথড আছে। এই গেট টেক্সটে যদি তুমি দাও তাহলে ইউজার ওই টেক্সট ফিল্ডে ওই মুহূর্তে যা টেক্সট আছে সেটা তোমাকে পড়ে নিয়ে এসে ইউআইডি এর মধ্যে দিবে। সিমিলার আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে করলাম। তো এবার আমি পাসওয়ার্ড আমার ওই মুহূর্তে সাবমিট বাটন চাপ দেবো, ওই মুহূর্তে দুইটা ফিল্ড থেকে ভ্যালু করে নিয়ে এসে এই আরেকটা টেক্সট ফিল্ডে সেভ করবে। লিখলাম কি 1 2 3 সাবমিট দাও। ওটা কি বুঝতে পারছি না? শো টেক্সটের মধ্যে মনে হয় চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, না মানে এখানে আগে ভুলটা কি করছিলাম? জি স্যার, কারণ ওটা আপনি অ্যাকশন সেকশনের মধ্যে দেননি স্যার, তার জন্য মানে- বাটন ক্লিক করে না কাজ মানে হয় হচ্ছে এই স্যার ইভেন্টটা যখন ক্লাসের হবে মধ্যে ইনিশিয়ালাইজ করা যায় না। হ্যান্ডেলের মধ্যে। ক্লাসের মধ্যে ইনিশিয়ালাইজ করা যায়, কিন্তু হচ্ছে তোমার ইভেন্ট যখন ট্রিগার হয় ওই মুহূর্তে এই মেথড কল হয়, ক্লাস তো আর কল হওয়ার কোনো ব্যাপার নেই। তো আসলে ও জাস্ট এতটুকু কোডে এক্সিকিউট করবে। এর বাইরে তুমি চাই লেখো না কেন, ওই কোড আসলে জাস্ট ইনিশিয়ালি একবার এক্সিকিউট হবে, এরপর কিছু না। ইনিশিয়ালি তো আসলে কিছু ছিল না, এটা ফাঁকা পাইতেছে। তো তোমার যা যা লেখার আসলে এই মেথডের মধ্যেই লিখতে হবে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে এখানে। বলো। তাহলে স্যার এই যে অ্যানোনিমাস ক্লাসটা লিখলাম, এটা হচ্ছে যখন আমরা রান করতেছি তখন শুরুতে সব কম্পাইল হয়ে যাচ্ছে, তারপরে কোডটা শুরু হচ্ছে, তাই তো স্যার? হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। মানে এটা নর্মাল ক্লাসের ক্ষেত্রেও তো তাই হয়, মানে শুধু ক্লাস কম্পাইল হয়। মানে এই নর্মাল ক্লাসে চিন্তা করো, কারণ জাভা তোমার এটা আলটিমেটলি নর্মাল ক্লাসই বানায় নেয় পরে। বুঝতে পারছি স্যার, আমি ভাবছিলাম যে এটা কোডের মাঝখানে কাজ করে। মানে ক্লাস যত হওয়ার সবগুলা কম্পাইলের সময় জেনারেট করে নেয়। এখন সাবমিট দাও, এখন দেবা তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড শো করতেছে। ঠিক আছে, এই আর কি। আমরা কোন একটা থেকে ভ্যালু পড়া দেখলাম এবং ভ্যালু আরেকটা এসে রাইট করার এটা আমরা দেখলাম। এবার আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো এগুলো সব সেম সিনের মধ্যেই করতেছি, রাইট? এখন আসি, এমন কি হতে পারে আমি সাবমিটটা ক্লিক করলে পর আমার নতুন একটা সিন এ যাইতে চাই বা নতুন একটা উইন্ডোতে যাইতে চাই। এটা হবে, বুঝতে পারছো? আমি চাইতে পারি যে আমি যখন সাবমিটটা ক্লিক করব নতুন একটা উইন্ডো আসুক, তার মধ্যে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা লেখা থাকুক। তো চাইতেছে সাবমিট বাটন ক্লিক করলে পর যদি এটা হয়, তার মানে অবশ্যই এটা আমার সাবমিট বাটন অ্যাকশন হ্যান্ডেলারে লেখা থাকবে, আর কোনো অপশন নেই। তো
তার মানে আমার যা যা করার এই মেথডের মধ্যেই লেখা লাগবে। এবার আসি আমার নতুন একটা সিন যদি জেনারেট করতে হয় তখন আমার কি করব, আমি একটা সিন নিলাম, আর নেক্সট নিউ সিন। আবার আগে এডিশন প্রথমে একটা লেআউট দেওয়া লাগবে। ধরো আমি ভিবক্সে নিয়ে নিই। ইউজারের পাসওয়ার্ডটাকে নিউ এক্সট্রাটা ইকুইভ্যালেন্ট হচ্ছে লেভেল, এটা যেখানে অল্টারনেটিভ ইউজ করলে হয়। এটি স্যার লেভেল 2 হবে না পাসওয়ার্ড এখানে? লেভেল কিন্তু ক্লাসের নাম, মানে এখানে হচ্ছে এই কাজটা করছি আর কি। এই যে নিউ টেক্সট লিখতেছি, নিউ ই লিখতেছি। আমি এখানে যেমন একটা রেফারেন্স ভেরিয়েবল নিয়ে নিয়েছিলাম, আমি এবার রেফারেন্স ভেরিয়েবল না নিয়ে ডিরেক্টলি লিখলাম। মানে এটা বুঝতে পারছো কি? নাহলে ধরো ভেঙে লিখলাম, ভেঙে লিখবো। এটা বুঝতে পারছো সবাই? মানে জাস্ট একটা কম লিখছে আর কিছু না। এটা কি ঠিক কাজটা করছে। মানে এখানে আমরা একটা রেফারেন্স ভেরিয়েবল নিয়ে তারপর ওইটাকে সেট করতাম গেট চাইল্ড চিল্ড্রেনের মধ্যে, এখানে ওই কাজটা ডিরেক্ট করে দিছি। মানে অবজেক্ট ইনিশিয়ালাইজ করেই সরাসরি অ্যাড করে দিছি। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। তো লেভেল লিখছিলাম এই জন্য, মানে টেক্সট আর লেভেল আসলে অল্টারনেটিভ, যেগুলো টেক্সট করলে হয়। দুটো হচ্ছে ফিক্সড টেক্সট, যেটা মডিফাই করা যায় না। সো লেভেল স্কোর টেক্সট স্কোর একই কথা, আমরা টেক্সটে থাকি, সমস্যা লেভেলে না। এই হচ্ছে নেক্সট সিন। এখন হচ্ছে নতুন সিন আমি ডিজাইন করতে পারছি, ঠিক আছে, কিন্তু সিনটা তো আসলে আমার শো করা লাগবে রাইট উইন্ডোতে। জি স্যার। হচ্ছে আমি ধরো নতুন উইন্ডো না, আমার যে কারেন্ট উইন্ডো ওখানে এই সিনটাকে শো করা হচ্ছে। তো সিন শো করানোর জন্য আমার একটাই অপশন, সেটা হচ্ছে আমার স্টেজের মধ্যে ডট সেট সিনটা কল দেওয়া। আমি এটা কল দিলাম। তো বাইরের সিনটা শো করতে চাই না, নেক্সট সিন শো করে এটা দিলাম, এটা আনতাম। মানে টেক্সটে আসলে দেখতে পাচ্ছ রাইট? জি স্যার। এই হচ্ছে আমার ইভেন্ট হ্যান্ডলারে একটা সিন চেঞ্জ করে দেখলাম। এবার আসি যে আমি যেতে পারি একটা নতুন একটা উইন্ডো আসবে আমার সিন চেঞ্জ করলে। এখন আমার সেটা যদি করতে চাই, আমার দেখো খেয়াল করে দেখো উইন্ডোর জন্য আমার আসলে কোন ক্লাস বা কোন অবজেক্ট নিতাম? স্টেজ নিতাম। হ্যাঁ, স্টেজ। প্রাইমারি স্টেজ ছিল আমার যে বেসিক উইন্ডোটা, সেটা কিন্তু আমি চাচ্ছি একটা এডিশনাল একটা উইন্ডো আসবে। তার মানে আমার নতুন একটা উইন্ডো নেওয়া লাগবে, নতুন একটা স্টেজ নেওয়া লাগবে। আমি এবার সেটা নিই। মেশিনটা বসাইলাম, কারেন্ট উইন্ডোতে আর কিছু চেঞ্জ করলাম না। ওকে, তো ঠিক সিমিলারলি সেট সিন করা লাগবে। আর ফাইনালি মোস্ট ইম্পর্টেন্টলি কোনো যদি শো করাতে হয়, অবভিয়াসলি সেটা শো মেথডটাকে কল দেওয়া লাগবে। আর রান দিই। বুঝতে পারছি সুন্দর একটা উইন্ডো আসছে। এইভাবে আর কি নতুন উইন্ডো জেনারেট করতে চাও বা যা জেনারেট করতে চাও ইভেন্ট হ্যান্ডলার থ্রুতে এইভাবে করা যায়। তো তোমাদের আজকের কন্টেন্ট আসলে এই পর্যন্তই। আজকে মোটামুটি যা যা দেখছি কীভাবে দেখতেছি দুই ডিজাইন করা যায়, কীভাবে টেক্সট ফিল্ড বা এগুলোর ইনপুট রিড করতে হয়, বা কীভাবে ইভেন্ট হ্যান্ডলার লিখে এগুলো রিড করে কোনো একটা ডিফারেন্ট কম্পোনেন্ট মডিফাই করতে হয়, বা কীভাবে একটা ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে নতুন সিন ট্রানজিশন করা যায়, বা কীভাবে একটা ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে নতুন উইন্ডো বা নতুন স্টেজ ওপেন করা যায়। স্যার এই উইন্ডোটা যে আসলো স্যার, এটা আমার সেপারেট ভাবে আসে, মানে এটা আমার ওইটার ভিতরে আসা যাবে না, ইজলাইক আমার ওইটা সেপারেট আসবে না। ভিতরে তো আরেকটা উইন্ডো অ্যাক্সেস করে না, মানে তুমি যেটা করতে পারো একটা টাইপের কনসেপ্ট হচ্ছে মডাল উইন্ডো। ওকে, মডাল উইন্ডোগুলো হচ্ছে
কিছু মাঝে মাঝে প্রম করে না, ইয়েস বা না নো না দেওয়া পর্যন্ত পিছনের স্ক্রিনে তুমি ক্লিক করতে পারো না। জি এরকম স্যার। উইন্ডো সবাই ফেস করছো, এগুলোকে বলা হয় মডেল উইন্ডো। তো সেটা একটা ডিফারেন্ট জিনিস, বাট স্টিল দুটো কিন্তু আলাদা উইন্ডো। যদি সেম উইন্ডোর মধ্যে আসে তার মানে তুমি সিন ট্রানজিশন করতেছো, কারণ উইন্ডো ট্রানজিশন হচ্ছে না, যেটা একটু আগে আমরা দেখতেছিলাম নিউ স্ক্রিন দিয়ে জাস্ট। মানে বেসিক্যালি আমার ওই উইন্ডোর মধ্যে একটা বাটন থাকবে, নেক্সট বাটন এন্ড ব্যাক বাটন। তো নেক্সটে দিলে নেক্সট স্পেশাল যেটা আমরা ধরে পেজে চলে যাবে, বা ব্যাক দিলে পিছিয়ে এসে পড়বে। তো এইভাবে কিছু করা যাবে না? আচ্ছা, তোমার কোশ্চেনটা বুঝতে পারছি। তুমি বলছো যে একটা নতুন সিনে গেলাম, এখন আমি আগের সিনে কেন ফেরত যাবো, এটা জানতে চাচ্ছো? জি স্যার। বাটন হ্যাঁ, ক্লিক এটার করার জন্য পরে অবশ্যই দেখো, আমার যত ট্রানজিশন বা যাই কিছু হোক না কেন, সবকিছু কিন্তু ইভেন্ট হ্যান্ডলিং ছাড়া পসিবল না। মানে নিজের থেকে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না, তাই না? জি স্যার। তার মানে আমার যদি সিন ট্রানজিশন করতে হয়, অবশ্যই কোনো বাটন, ব্যাক বাটন বা যে কোনো বাটন রাখো, অবশ্যই কিছু একটা রাখা লাগবে, যেটাতে ক্লিক করলে পর তুমি ইভেন্ট হ্যান্ডলের মধ্যে সেট সিন করে আগের সিনটা আনতে পারো। এছাড়া আগে ফেরত যাওয়ার কোনো অপশন নেই। আচ্ছা স্যার, এই জিনিসটা কি এভাবে করলে হয় যে আমি একটা ফাংশন লিখবো, যে ক্লাসের ভিতরে আমি কাজ করতেছি মেইন ক্লাসের ভিতরে আমি একটা ফাংশন লিখবো, যেটার ভিতরে আমি হচ্ছে ওই সিনটাকে ক্রিয়েট করে জাস্ট রুটটাকে রিটার্ন করে দিব, মানে হ্যাঁ, পেইনটাকে এটা রিটার্ন বেটার করে দিব। ডিজাইন অ্যাকচুয়ালি, সেটা আরো বেটার ডিজাইন, যে সিনটাকে বারবার ইভেন্ট হ্যান্ডলার কোডের মধ্যে লিখতে কোডটা একটু ক্লাটার্ড হয়ে যায় আর কি, মানে অনেক বড় বড় কোড মনে হবে ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে। তো ইন বেটার প্র্যাকটিস বা প্রজেক্ট যখন করবা, এটা সাধারণত করা হয় যে ইভেন্ট এই সিন ডিজাইনিং এর পার্টটা একটা আলাদা ক্লাস লেখা হয়, ঠিক মেথড না, একটা ক্লাস করে লিখে লেখা হয়। ওই ক্লাসটা হচ্ছে একটা সিনকে এক্সটেন্ড করে নেয়। সো আলটিমেটলি তুমি সিনের অবজেক্টটা যদি ওই ইসে পাস করো, কেন বলে প্রাইমারি স্টেজে পাস করে দাও, ওই সিনটাকে সেট করে নেবে। বাট সিনের ডিজাইনের কোডটা সাধারণত আমরা ইসের ভিতরে লিখি না, ইউনিটের মধ্যে লিখি না, জাস্ট ডিজাইন প্যাটার্নের জন্য। এখানে ভুল বা রাইট কিছু না। আচ্ছা, এখানে আমার আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা স্যার, আমাদের এই যে রুটটা আছে এটা তো একটা অবজারভেবল লিস্ট, তাই না? হ্যাঁ। সো ইজ ইট পসিবল টু রিমুভ অল দ্য এলিমেন্টস অফ দ্য লিস্ট লাইক অ্যান অ্যারে লিস্ট? মোস্ট লাইকলি পসিবল, আমি একটু শিওর না, এটা আমার কি করতে হবে, চেক করে দেখি। বসে পসিবল, বুঝতে পেরেছো? জি স্যার, আপনার কথা শোনা যায়নি। তার মানে যেহেতু রিমুভ মেথড আছে এবং এটা একটা সম্ভবত অ্যারে লিস্টই মোস্ট লাইকলি, সো এক্ষেত্রে অবশ্যই রিমুভ করতে পারবা। আচ্ছা, সো এটাও তো পসিবল যে আমি রিমুভ করে নতুন সিনের এলিমেন্টগুলো এটার ভিতর সেট করে দিব? হ্যাঁ, সেটা করতে পারো, বাট এটা খুব বাজে একটা প্র্যাকটিস, ইন প্র্যাকটিস। মানে তুমি আলাদা আচ্ছা। সিনগুলো আলাদাভাবেই বসানো বেটার। মানে এই মানে আমি একটা just, রিমুভ না না, চিন্তা করতেছিলাম এভাবে করা যাবে না। করা যাবে, বাট খুব মানে ব্যাড একটা প্র্যাকটিস। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, এখানে আরেকটা আছে এফএক্সএমএল। এফএক্সএমএল আজকে যাব না, এটা পরে। ওই জিনিসটা কি, ওটা হচ্ছে সিন বিল্ডার দিয়ে ডিজাইন করার জন্য। যেমন আজকে আমরা যত কিছু করছি কোড দিয়ে করছি, রাইট? মানে ইউআই ডিজাইন যত কিছু করা, এটা আরো ইজিলি করা যায় ড্র্যাগ এন্ড ড্রপ করে। সেটা হচ্ছে নেক্সট দিনের টার্গেট। তো আজকের ক্লাসে তোমাদের এই কোড বেসডই হবে, এবং তোমাদের নেক্সট ক্লাসে এটার উপর একটা এভালুয়েশনও নেব। সেটা তোমাদের কোড বেসডই এভালুয়েশন থাকবে। আমাদের কিছু একটা ইউআই ডিজাইন করতে দেবো, কোড লিখে করতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে না। ড্র্যাগ এন্ড ড্রপ নেক্সট ক্লাসে তোমাদের ডেমো দেখাবো। ড্র্যাগ এন্ড ড্রপ অনেক ইজি, জাস্ট তবে ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি জাস্ট বেসিক সিনটা ডিজাইন করতে পারবা, এই জন্য এটার নাম বলে সিন বিল্ডার। কিন্তু সিনের যে ইভেন্ট হ্যান্ডলিং বা যাবতীয় কিছু বা এই যে ডাইনামিক কোনো কিছু মডিফিকেশন ইভেন্ট হ্যান্ডলিং করে বেস করে, এটা তো আসলে কোড ছাড়া কোনোদিন সম্ভব না। তোমার আসলে কোড লেখা লাগবে। স্যার তাহলে এই কোডগুলো আজকে নিয়ে আসবেন হ্যাঁ, বুঝতে পারিনি স্যার। এই যে আমাদের এই কোডগুলো আছে যেগুলো করলাম ইএলএমএস এ দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, ওটা তো অবশ্যই দিয়ে দেবো। স্যার, যদি টেস্ট হয়ে থাকে নেক্সট ক্লাসে, তাহলে হচ্ছে স্যার কি টাইপের কোশ্চেন আসবে, মানে টপিক কি কি থাকবে? আজকে যা দেখা যাচ্ছে তাই, জাস্ট তোমাকে একটা ইউআই দিয়ে বলবো এটা ডিজাইন করে দাও। যেমন এই যে ব্যাক বাটনে যেতে পারে, তুমি একটা সিন ট্রানজিশন করো এবং সিনের ভিতরে এমন কিছু রাখো যেন আগের সিনে ফেরত যেতে পারি। এগুলো জাস্ট ডিজাইন করবা, আর কিছু না। আচ্ছা আচ্ছা। সিম্পল থাকবে, কোশ্চেন কোডিং কিছু থাকবে না। আর তোমার চাইলে এই যে টেক্সট, এগুলো অনেক ফরম্যাটিং করা যায়, এগুলো চাইলে দেখাইনি, তুমি একটু দেখতে পারো। এগুলো আমি মোস্টলি একটু দিব না। যেমন ধরো এই যে ফন্ট যে শো করছি, টেক্সট কই তো ডিলিট বসাই দিছি, এখানে তো মডিফাই করার অপশন নাই। ধরো যে মডিফাই করতে চাই, এটা তো অবশ্যই আলাদা একটা ভেরিয়েবল নেওয়া লাগবে। এটাকে চাইলে আমি এই যে ফন্ট চেঞ্জ করতে পারি, সেট ফন্ট। ওকে, দিয়ে দিলাম এরকম মডিফিকেশন চলে আনতে পারে। এখন দেখতে সেকেন্ড পেজে ফন্টের সেজন্য বেড়ে গেছে।
কমে গেছে অ্যাকচুয়ালি, কারণ 10 মানে এটা সম্ভবত 12 ছিল, সো এটা 10 আর ওটা কমে গেছে। ওকে, যদি 100 দিতাম তাহলে দেখতে অনেক বেড়ে গেছে। তো এরকম চাইলে ফন্টের সাইজ, ফন্টের ওয়েট, তারপর ফন্টের কালার অনেক কিছু মডিফাই করা যায়। তো এগুলো আসলে কেউ মনে রাখে না, বা এগুলো ফ্রেন্ডলি স্পিকিং যদি আমাকে বলো আমি সব জানি না। এগুলো হচ্ছে গুগল সার্চ করে করে আর কি আনসার। আর তুমি জাস্ট গুগলে সার্চ দিবা চেঞ্জ ফন্ট কালার জাভাফিক্স, তারপর যা পাবা ওই কোডটা নিয়ে আসবা। এগুলো কেউ মুখস্থ রাখে না কোনোদিন। ওকে, সব হচ্ছে আলটিমেটলি এপিআই কল। এপিআই মানে হচ্ছে যে ফাংশন তোমার জন্য করে দেওয়া আছে, তুমি জাস্ট কল দিয়ে এটা ইউজ করবা। এটাই হচ্ছে আলটিমেট ইউআই ডিজাইনের বেসিক পারপাস। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কোড বা সব দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে নেক্সট ক্লাসের এই ইভ্যালুয়েশনের জন্য একটু প্রিপেয়ার থেকো। আর তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রজেক্টের এটা যেন ফাইনালাইজ থাকে নেক্সট উইকের মধ্যে। স্যার টিম ওয়ার্কে হচ্ছে স্যার কত মার্ক? মানে আমাদের প্রজেক্ট আছে তো, সো এটার ভিতরে টিম ওয়ার্কে কত মার্ক? না, এটা এখন ডিটেইল বলবো না। এটা ধরো একটা পার্সেন্ট 5 to 10% এর মতো থাকবে। স্যার আমাদের নেক্সট কুইজের টপিকগুলো কি স্যার দিয়ে দেওয়া হবে? টপিকগুলো আজকের ক্লাসে যা যা দেখানো হচ্ছে জাভাফিক্স নিয়ে তোমাদের সবগুলোই আছে। এগুলো যদি প্র্যাকটিস করে থাকো নেক্সট যদি তো যাই করতে দিই পারবো। ওকে স্যার। আচ্ছা, তোমাদের তাহলে আজকের ক্লাসে পর্যন্ত অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করছি।